আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অড টাইমে ক্লাসের টাইমটা দিয়েছি, তারপরেও যেহেতু আপনাদের একটু প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন ব্রিদিং স্পেসটা দেওয়ার জন্য আমরা আজকে বোথ ক্লাসই সকালবেলা আজকে ট্রেড ফাইন্যান্সের ক্লাসটা নিয়ে শেষ করব, আর রাতে আমরা আইটিটা শেষ করব। তাহলে আপনারা বাকি 3 দিন আছে, মোটামুটি আপনারা নিজেরা গোছাতে পারবেন। সাজেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সাজেশনটা আপনারা গ্রুপে পেয়েছেন। কালকে যে সাজেশনটা দিয়েছি, কালকে আমি 3টা সিনোপসিস শেয়ার করেছি গ্রুপে। 3টা সিনোপসিসই আপনাদের জন্য একদম লাস্ট অ্যান্ড ফাইনাল। সো এই 3টা সিনোপসিস দেখে আপনারা পড়বেন, অন্য কোনো জিনিস আপনাদের আর দেখার দরকার নেই, জাস্ট 3টা সিনোপসিসই পড়বেন ফর অল কনসিকুয়েন্সেস। শেষের দিকে একটা এমসিকিউ, মানে সিঙ্গেল কোশ্চেনের একটা প্রশ্ন দিতে পারে, হয়তো 30-40টা সিঙ্গেল কোশ্চেন হতে পারে, যেটাতে একদম আপডেটেড। তার আপনারা জানেন ট্রেডে অনেক কিছুই চেঞ্জ হয় প্রতিনিয়ত। আপডেটেড কিছু ইনফরমেশন নিয়ে একটা সিঙ্গেল কোশ্চেনের একদম জাস্ট সিঙ্গেল অ্যান্সারের একটা শিট দিতে পারি, বাট এটা শেষে। সাজেশনের ক্ষেত্রে আমরা যেটা কমপ্লিটলি 15টা ব্রড কোয়েশ্চেন, আর তারপরে পার্থক্য আপনাদের নতুন সিলেবাস যেই প্যাটার্ন আছে সেই প্যাটার্নে আমরা কভার আপ করেছি। সাজেশনটা দেখানোর কারণ হচ্ছে, ব্রড কোয়েশ্চেনের এই যে সাজেশনের ডান দিকে আমরা যে ফাইনাল নোটটা দিয়েছি, এই নোটের সাথে কোয়েশ্চেনের প্যাটার্নটাকে ম্যাচ করানো হয়েছে। অর্থাৎ এখানে সাজেশনে আমরা ডান দিকে দিয়েছি এই যে BQ1, মানে হচ্ছে ব্রড কোয়েশ্চেন নাম্বার 1। অর্থাৎ আপনারা ফাইনাল যে নোটটা পেয়েছেন সেটার মধ্যে ব্রড কোয়েশ্চেন 1-এ এই কোয়েশ্চেনটার অ্যান্সার পাবেন। সেম একই রকম ব্রড কোয়েশ্চেন 2-তে এই কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন। একইভাবে ব্রড কোয়েশ্চেন 5, 6 এই কোয়েশ্চেনটার অ্যান্সার পাবেন। তারপর ব্রড কোয়েশ্চেন 16-এ গিয়ে এই কোয়েশ্চেনটার অ্যান্সার পাবেন। অর্থাৎ মেইন শিটের কোয়েশ্চেনের সাথে এই শিটটাকে, মানে সাজেশনটাকে আমরা অ্যালাইন করেছি একদম প্রত্যেকটা স্টেপে, যাতে আপনারা তাড়াতাড়ি করে প্রিপারেশনটা নিতে পারেন। ডিফারেন্সের ক্ষেত্রে 2টা কাজ আছে। সেটা হচ্ছে, ডিফারেন্স অনেক সময় ব্রড কোয়েশ্চেনের পার্টে কভার হয়ে যায়, আপনারা দেখেছেন অনেক জায়গায় আমরা ব্রড কোয়েশ্চেন রেখেছি, ব্রড কোয়েশ্চেন 2। আবার অনেক সময় দেখবেন যে নিচের দিকেও ডিফারেন্সটা আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা পড়তে গেলে যেটা আপনাদের কাছে কনভেনিয়েন্ট মনে হয় যে এটা একটু সোজা, কারণ ব্রড কোশ্চেনের ভিতর থেকে পার্থক্য বের করাটা হচ্ছে, আপনার একটা রাইটিং পড়বেন, সেখান থেকে আপনি নিজে পার্থক্য বের করবেন। আর নিচের পার্টে যেটা পার্থক্য দেওয়া আছে, এটা ফর্মালি পার্থক্যটা দেওয়া থাকে। সো দুই জায়গা থেকে, যে জায়গা থেকে আপনাদের পড়তে কনভেনিয়েন্ট মনে হয় সেই জায়গা থেকে আপনারা পার্থক্যগুলি পড়ে নেবেন। মানে আপনাদের যতগুলি পার্থক্য আসবে, যতগুলি শর্ট নোট আসবে, ব্রড কোশ্চেনের কনসেপ্ট আসবে, এগুলি কিছুই এই শীটের বাহির থেকে আসবে না। সুতরাং স্ট্যান্ড অ্যালোন এই শীটটা পড়লে আপনার মোটামুটি সবকিছু কাভার আপ হয়ে যাবে। শর্ট নোটের ক্ষেত্রে আমরা যে যে শর্ট নোটগুলি এখানে কভার করেছি সবগুলি আমরা মোটামুটি আপনাদের ফাইনাল যে শীটটা দিয়েছি সেখানে কভার আপ করেছি। ম্যাথের ক্ষেত্রে আমাদের আলাদা একটা শীট আছে, একটা রেকর্ডিং আছে, আপনারা সবাই অলরেডি এটা পেয়েছেন, এবং ম্যাথ নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম নাই। কেস স্টাডিটাও আমরা আপনাদের এই মেইন শিটে অ্যাড করেছি। আর সিঙ্গেল অ্যান্সারের ক্ষেত্রে, সিঙ্গেল অ্যান্সারের এই যে সিঙ্গেল কোয়েশ্চেনের কথা বলছি, সেটা হচ্ছে এগুলি আসলে 2টা সার্কুলার, এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি, এবং টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারগুলি চেঞ্জ আছে সেগুলি নিয়ে যে MCQ শিট, হয়তো শেষের দিকে আমি একটা শিট দিলে আপনারা একটু গো থ্রু করে যেতে পারেন সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য। বাট সিঙ্গেল কোয়েশ্চেনটা আপনাদের অলমোস্ট এই যে ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট, এই সকল কিছু থেকে, পার্থক্য থেকে কিন্তু কাভার আপ হয়ে যাবে। এবার আমরা আমাদের এই ব্রড কোশ্চেনের শিটটা একটু গো থ্রু করবো। ম্যাথে যদি কারো কোনো প্রবলেম থাকে, ম্যাথে আমাদের যে রেকর্ডিংটা আছে সেই রেকর্ডিংটা সবাই একটু রিপিট করে শুনলেই ম্যাথের প্রবলেমটা কাভার আপ হয়ে যায়। ম্যাথে আমরা রেকর্ডিংটা একদম স্লো করে আলোচনা করেছি। ওকে, ব্রড কোশ্চেন পার্টে আমরা যেহেতু
সব কোশ্চেনকে এখানে অ্যালাইন করেছি। ব্রড ব্রড কোশ্চেন পার্টে প্রথমে আমরা আমরা শর্ট মানে সাজেশনের সাথে অ্যালাইন করব না, কারণ সাজেশনের সবকিছুকে এখানে আমরা মানে অ্যাড করেছি, সকল কিছুকে এখানে অ্যাড করেছি, সকল কিছু আছে আপনাদের সাজেশনে সলিউশনে। আচ্ছা, সলিউশনের ক্ষেত্রে আমরা প্রথমে প্রথমে ফরেন ট্রেড, ফরেন এক্সচেঞ্জ কাকে বলে, ডিফারেন্ট টাইপস অফ ফরেন ট্রেড মেথড আছে, সেই মেথডগুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটা পরীক্ষা প্রশ্ন আসবে। তবে পরীক্ষায় সরাসরি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড যেগুলি আছে সরাসরি এই নাম দিয়ে নাও আসতে পারে। আমরা আলোচনা করেছিলাম যে ক্যাশ ইন অ্যাডভান্স যখন পড়ি, তারপরে ওপেন অ্যাকাউন্ট যখন পড়ি, ক্যাশ ইন অ্যাডভান্স একটা পক্ষকে সবচেয়ে এক্সট্রিম লেভেলে সাপোর্ট দেয়, ক্যাশ ইন তারপরে ওপেন অ্যাকাউন্ট অন্য একটা পক্ষকে এক্সট্রিম লেভেলে সাপোর্ট দেয়, যেইটা যাকে সাপোর্ট দেয়। এই টাইপের কোয়েশ্চেন মিলিয়ে এইটা খুব 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 খুবই খুবই স্মার্টলি আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবে এখান থেকে। এই চারটা মেথড থেকে এই চারটা মেথড থেকে এই চারটা মেথড থেকে কোয়েশ্চেন হয়। লেটার অফ ক্রেডিট, তারপরে ডকুমেন্টারি কালেকশন। এখানে এই এই প্রশ্নের ভিতরেই আরো কমপক্ষে 6-7টা মানে 3-4টা পার্থক্য আকারে আসতে পারে। ক্যাশ ইন অ্যাডভান্স এবং ওপেন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, আপনি বেসিকটা জানলে আপনারা জানেন পার্থক্য এখন 2 মার্কস করে আসবে। সো কোনো প্রশ্ন বড় করে পড়ার দরকার নেই। মানে আপনি একটা পৃষ্ঠার অর্ধেকের বেশি 2 মার্কসের জন্য লেখার কোনো ক্রমই দরকার নাই, তার চেয়ে কম হলেও ভালো, 4-5-6 লাইন হলেও ভালো। সো ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট আপনারা জানেন যে এটা কি, এটা কি, দুইটা রিভার্স টার্মিনোলজি অ্যাপ্লাই করে। আপনি ওই ঘটনাটা লিখে দিলেই হয় যে ক্যাশ ইন অ্যাডভান্স এই ক্ষেত্রে ব্যবহার করে, ক্যাশ ইন অ্যাডভান্স এটার ক্ষেত্রে ব্যবহার করে, এটাতে এক্সপোর্টার সুবিধা পায়, এটাতে ইম্পোর্টার সুবিধা পায়। জাস্ট আপনি যেভাবে বুঝেছেন সেভাবে সেভাবেই আপনি লিখলেই হবে। লেটার অফ ক্রেডিট এবং ডকুমেন্টারি কালেকশন, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা যদি পরীক্ষা প্রশ্ন আসে এটা আপনারা লিখতে পারার কথা। কারণ ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে ব্যাংকের আন্ডারটেকিং থাকে, ব্যাংক এখানে আন্ডারটেকিং এনশিওর করে। ডকুমেন্টারি কালেকশনে ব্যাংক এভাবে আন্ডারটেকিং এনশিওর করে না, ব্যাংকের এখানে শুধু এজেন্ট হিসেবে তারা কাজ করে। আমরা জানি, আমরা আলোচনা যখন করেছি তখন এটা নিয়ে কথা বলেছি, পড়েছি। সো এটার মধ্যেও পার্থক্য আকারে আসতে পারে। দেখেন, প্রশ্নের ভিতরে প্রশ্ন হতে পারে। তার মানে ট্রেডে আপনি কনসেপ্ট যত ক্লিয়ার রাখতে পারবেন, আপনি ট্রেডে তত ভালো করতে পারবেন, কনসেপ্টগুলি যত ক্লিয়ার রাখতে পারবেন। এই জন্য একদম ডে 1 থেকে আমাদের যেই রেকর্ডিং গুলি আছে, আমার মনে হয় রেকর্ডিং গুলি গ্র্যাজুয়ালি শুনলে, কারণ আমরা এই শিটগুলি একদম স্লোলি আলোচনা করে আসছি, আপনার কাভার অফ হয়ে যাবে। তারপরে ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে দুইটা পার্ট, ডিপি এন্ড ডিএ। ডিপি হচ্ছে কালেকশন বেসিসে যেটা নগদে হয় সেটাকে ডিপি বলে, আর ডিএ হচ্ছে যেটা বাকিতে হয় সেটাকে ডিএ বলে। বাট এখানে ব্যাংকের কোনো ইনভলভমেন্ট স্টিল থাকে না। সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন যদি মানে টোটাল পার্থক্যের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট বেস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনটা তার মধ্যে ইম্পর্টেন্ট, এই ডিপি এবং ডি এর মধ্যে পার্থক্য আলোচনা করা। কনসাইনমেন্টটা যদি কেউ মনে করেন বাদ দিতে পারেন, ইট ইজ নট সো ইম্পর্টেন্ট ফর দিস এক্সাম। সো কনসাইনমেন্ট কেউ চাইলে বাদ দিতে পারে। লেটার অফ ক্রেডিটের বিভিন্ন ধরনের পার্টি, লেটার অফ ক্রেডিটের বিভিন্ন ধরনের পার্টি, ইম্পোর্টার এক্সপোর্টার। এই ইম্পোর্টার এক্সপোর্টার এগুলি খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এই ব্যাংকগুলিকে একটু মাথায় রাখতে হবে, ব্যাংকগুলি থেকে প্রশ্ন আসতে পারে। ছোট প্রশ্ন, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট ব্যাংক, হোয়াট ইজ নমিনেটেড ব্যাংক, হোয়াট ইজ নেগোশিয়েটিং ব্যাংক আসতে পারে। ডিফারেন্ট একটু মনে মনে রেখেন তো, শেষের দিকে এই ফুল শিটটা শেষ করার পরে আমি ইউসিপিটা নিয়ে একটু কথা বলবো অল্প একটু, মানে আমার যদি মনে না থাকে। ডিফারেন্ট টাইপস অফ এলসি, ডিফারেন্ট টাইপস অফ এলসি, সুপার ডুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনারা যখন ব্রড কোয়েশ্চেনে দেখেছেন আমি অনেকগুলি প্রশ্ন এই জায়গা থেকে দিয়েছি। এই রিভোকেবল ক্রেডিট, রিভোকেবল ক্রেডিটের মধ্যে পার্থক্য, তারপর রিভলভিং এলসি বলতে কি বোঝায়, তারপরে কনফার্ম ডকুমেন্টারি ক্রেডিট কি, ট্রান্সফারেবল ক্রেডিট কি, ব্যাক টু ব্যাক ক্রেডিট কি, রেট ক্লজ ক্রেডিট কি, সাইট এলসি ডেফার্ড এলসি বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি, ইউজেন্স এলসি বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে ইউ পাস এলসি বলতে কি বোঝায়, বায়ার্স ক্রেডিট বলতে কি বোঝায়, সাপ্লায়ার্স ক্রেডিট বলতে কি বোঝায়। কমপক্ষে 10টা পার্থক্য এই প্রশ্ন থেকে করা যাবে। বায়ার্স ক্রেডিট, সাপ্লায়ার্স ক্রেডিটের মধ্যে পার্থক্য কি, ইউপাস এবং ইউজেন্স এলসির মধ্যে পার্থক্য কি, আমরা জানি সবাই, আমরা পড়েছি। সাইট এলসি ডেফার্ড এলসির মধ্যে পার্থক্য কি, তারপরে হচ্ছে রিভোকেবল এলসি, ইরিভোকেবল এলসির মধ্যে পার্থক্য কি। এখানকার প্রত্যেকটা ডেফিনেশন, তবে খুব বড় করে পড়ার দরকার নেই এখানে, যতটুকু এখানে তো আমি ফান্ডামেন্টালি স্ট্রং করার জন্য বলা। আপনারা যত শর্ট করে পড়তে পারেন কোনো সমস্যা নাই, মানে 3-4 লাইন কোনো
ইটস ইটস ইজি, 3-4 লাইন পড়েন, কোনো সমস্যা নেই। বাট পড়তে হবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনাদের সিঙ্গেল কোয়েশ্চেন এবং শর্ট নোটের জন্য। সাইড এলসি মানে যেগুলি নগদে করা হয়, ডেফার্ড এলসি যেগুলি বাকিতে করা হয়, বিভিন্ন টেনর দেওয়া থাকে যেগুলিতে, সেগুলিকে আমরা ডেফার্ড এলসি বলি। ডেফার্ড এলসির আরেকটা নাম হচ্ছে ইউজেন্স এলসি, এটাকে আরেকটা নাম বলা হয়। আর আরেকটা বিশেষ ধরনের এলসি আছে যেটাকে আমরা ইউপাস এলসি বলি। এটা বেশি ইম্পর্ট্যান্ট অন্য যে কোনো এলসির চেয়ে। ইউপাস এলসি হচ্ছে সাপ্লায়ার নগদ সুবিধা পাবে, বাট অ্যাপ্লিক্যান্ট বাকি সুবিধা পাবে। অর্থাৎ ইস্যুইং ব্যাংক বা ইস্যুইং ব্যাংকের কোনো রেসপেক্টিভ অথরিটি যদি ওই বাকি বিলটা ডিসকাউন্টিং করে সাপ্লায়ার্সকে নগদে পেমেন্ট করে দেয়, বাট অ্যাপ্লিক্যান্ট বাকিতেই পেমেন্ট করে, সেই রকম মেকানিজমকে বলা হয় ইউপাস মেকানিজম। আমাদের দেশে এটা খুবই পপুলার একটা মেকানিজম। প্রশ্ন এরকম আসতে পারে, আমাদের দেশে কোন ধরনের এলসি বেশি পপুলার এবং কেন? এটা বেশি পপুলার কারণ এখানে সকল সুবিধা একসাথে, তিনজন পার্টি একসাথে সুবিধা পায় এখানে। ব্যাংকও পায়, অ্যাপ্লিক্যান্ট পায়, সাপ্লায়ার পায়। সাপ্লায়ার নগদে পেমেন্ট পায়, নগদে পেমেন্ট পাওয়ার কারণে সে অ্যাপ্লিক্যান্টকে কম রেটে প্রোডাক্ট দেয়। আবার অ্যাপ্লিক্যান্ট বাকি সুবিধা পায় ব্যাংকের কাছ থেকে, ব্যাংক আবার একটা লোন ক্রিয়েট করে দিতে পারে, সেজন্য ব্যাংকেরও সেখানে ইন্টারেস্ট থাকে। দ্যাটস ওয়াই ইউপাস ইজ মোর কনভিনিয়েন্ট অ্যান্ড বেনিফিশিয়াল প্রোডাক্ট ফর ফর এনি টাইপস অফ এলসি। বায়ার্স ক্রেডিট, সাপ্লায়ার্স ক্রেডিট আসলে এই দুইটা ক্রেডিটেরই একদম রিভার্স রূপ। এখানে বায়ার্স ক্রেডিট মানে হচ্ছে বায়াররা যে ক্রেডিটটা ম্যানেজ করে, মানে ইউপাসেল, সেটাকে বায়ার্স ক্রেডিট বলা হয়। সাপ্লায়ার্স ক্রেডিট মানে হচ্ছে সাপ্লায়ার অর্থাৎ বেনিফিশিয়ারি যে ক্রেডিট ম্যানেজ করে তাকে সাপ্লায়ার্স ক্রেডিট বলা হয়। স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট কি? ডিফারেন্স বিটুইন স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট অ্যান্ড ডকুমেন্টারি ক্রেডিট। শুধু সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন না। এখানে আমাদের অনেক বড় প্রশ্ন আছে দেওয়া, আপনারা এটা একদম ছোট করে পড়বেন। স্ট্যান্ড বাই এবং লেটার অফ ক্রেডিটের মধ্যে মূল পার্থক্য যেটা সেটা লেখার চেষ্টা করবেন, অন্য অনেক কথা লেখার দরকার নাই। অন্য অনেক কথা লেখার দরকার নাই। A letter of credit is issued by the buyer bank in favor of seller, guaranteeing that the seller will be paid. It provides assurance to the seller that they will not suffer any loss due to a non-payment condition. The bank also কভার করে এখানে লেটার অফ ক্রেডিট। অন দ্য আদার হ্যান্ড, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট ইজ ইউজ হোয়েন দেয়ার ইজ রিস্ক অন দ্য বায়ার্স ডিফল্ট অর নন পেমেন্ট। এখানে বায়ারের নন পেমেন্টের কোনো রিস্ক নাই, কারণ এখানে ব্যাংক আন্ডারটেকিং দিয়ে দেয়। স্ট্যান্ড বাইতে বায়ার যদি ডিফল্টার হয় তখনই ব্যাংকের আন্ডারটেকিংটা লাইভ হয়। দিস ইজ দ্য কোর ডিফারেন্স বিটুইন লেটার অফ ক্রেডিট অ্যান্ড স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট। এখানে আমরা অনেকগুলি পার্থক্য, অনেকগুলি ওয়ার্ড একসাথে নিয়ে আসছি। সেলস কন্ট্রাক্ট, পারচেস কন্ট্রাক্ট আমরা জানি স্টার্টিং এ যেটা দেয় অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি, শুরুতেই যে কন্ট্রাক্টের উপর বেস করে তাদের কার্যক্রম শুরু করে। প্রোফর্মা ইনভয়েস লাইক অ্যাজ সেলস কন্ট্রাক্ট, বাট সেলস কন্ট্রাক্ট এবং প্রোফর্মা ইনভয়েসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সেলস কন্ট্রাক্টটা ডিটেইল থাকে এবং লিগ্যাল কনসিকুয়েন্সেসটা কভার করে, প্রোফর্মা ইনভয়েসের ডিটেইল থাকে না, কারেন্ট কনসিকুয়েন্সেসটা কভার করে। কনসিলার ইনভয়েস আমরা জানি যে ইনভয়েসটা যেই দেশ থেকে সাপ্লায়ারের দেশের রাষ্ট্রদূত অথবা ফরেন অফিস থেকে যেটাকে অ্যাম্বস করে দেয় সেটা কনসিলার ইনভয়েস। ট্রান্সপোর্ট ডকুমেন্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ডকুমেন্ট থাকে, সেই ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলির মধ্যে মেরিন ওশেন কাভার নোট, চার্টার পার্টি বিল অফ লেডিং, এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ডকুমেন্টের কথা বলা থাকে। ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলি সাধারণত ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলি সাধারণত নেগোশিয়েবল ডকুমেন্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ হচ্ছে নেগোশিয়েবল আর নন নেগোশিয়েবল ট্রান্সপোর্ট ডকুমেন্ট মানে হচ্ছে, আমি মনে হয় এই পার্থক্য আপনাদেরকে অ্যাড করি নাই। নেগোশিয়েবল এবং নন নেগোশিয়েবল বিল অফ ট্রেডিং বা ট্রান্সপোর্ট ডকুমেন্ট কথাটার পার্থক্য হচ্ছে, নেগোশিয়েবল মানে যেটা মালিকানা একজনের কাছ থেকে অন্যজনের পরিবর্তন করা যায়, অর্থাৎ দ্য ডকুমেন্ট হোয়ার দ্য ওনারশিপ শুড বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্ট negotiable transport document. On the other hand, non-negotiable transport document is those where the ownership of one entity to other entity have not to be transferred. ট্রান্সফার করা যায় না। বিল অফ লেডিং, চার্টার পার্টি বিল অফ লেডিং, এখানে বিল অফ লেডিং এর ক্ষেত্রে আরো একটা ওয়ার্ড আসে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট, যেটা আপনারা শেষের দিকে একটা পার্থক্যতে পান। বিল অফ লেডিং হচ্ছে যেটার মাধ্যমে যেই প্রসেসের মাধ্যমে, যে পেপারের মাধ্যমে আসলে সি ওয়েতেস নদী পথে একটা এন্টিটি কোনো একটা সাপ্লায়ারের গুডস ইম্পোর্টারের কান্ট্রিতে পৌঁছায়, এটা হচ্ছে বিল অফ লেডিং। মাল্টিমোডাল বিল অফ লেডিং হচ্ছে যেটার মধ্যে একাধিক মুড ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন রাস্তা, সড়ক, রেল অথবা সি,
বিভিন্ন মুড ব্যবহার করা হয়। চার্টার পার্টি বিল অফ লেডিং মানে পুরো জাহাজটা একজন যখন তার পুরো কনসাইনমেন্টের জন্য ভাড়া নেয়, তখন আমরা সেটাকে বলি চার্টার পার্টি বিল অফ লেডিং। আমি 8:30 শেষ করব, কারণ আমাদের সবার অফিস আছে। অ্যান্ড ভেরি ওয়েল, সো আমরা মানে কনভিনিয়েন্ট টাইমে শেষ করতে পারবো। ইন্ডেন্ট সেলস কন্ট্রাক্ট। ইন্ডেন্ট সেলস কন্ট্রাক্ট মানে হচ্ছে, আমরা জানি যখন সাপ্লায়ারের কোনো এজেন্ট বাংলাদেশে থাকে এবং তারা যদি রিপ্রেজেন্টেটিভ এজেন্ট হিসেবে কোনো সেলস কন্ট্রাক্ট ইম্পোর্টারের জন্য ইস্যু করে, সেটাকে আমরা বলি ইন্ডেন্ট সেলস কন্ট্রাক্ট। ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টপিকস। ক্রেডিট রিপোর্ট, এটা নতুন করে খুব ইম্পর্ট্যান্ট একটা টোন। ক্রেডিট রিপোর্ট হচ্ছে, কারণ এটা অনেক চেঞ্জ হয়েছে। ক্রেডিট রিপোর্ট হচ্ছে সাপ্লায়ারের ডিটেল জানার জন্য আমরা অ্যাজ এ ইম্পোর্টার বা অ্যাজ এ ইস্যুইং ব্যাংক সাপ্লায়ার ডিটেল জানার জন্য বিভিন্ন কনসার্ন অথরিটির কাছ থেকে আমরা যে রিপোর্টটা নেই সেটাকে বলা ক্রেডিট রিপোর্ট। ক্রেডিট রিপোর্টের ক্ষেত্রে দুইটা ডিস্টিংশন লেয়ার আছে। সেটা হচ্ছে, যদি ক্রেডিট রিপোর্টটা পিআই এর উপর বেস করে ইস্যু হয়, মানে পিআই এর উপর বেস করে লেটার অফ ক্রেডিট হয়, তখন যদি এলসি ভ্যালুটা 30,000 বা তার উপরে হয়, তাহলে সেই সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্টটা নিতে হবে। আর যদি ইন্ডেন্ট ক্রেডিট মানে সাপ্লায়ার হয়, তাহলে 40,000 বা তার উপরের অ্যামাউন্ট হলে তার জন্য ক্রেডিট রিপোর্ট নিতে হবে। এই দুইটা লেয়ার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ইন্স্যুরেন্স ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আসলে আপনার কনসাইনমেন্টকে কাভার করে, ইট ইজ অলসো ইন ডিসকাসড ইন ইনকোটার্মস। ইনকোটার্মসে আমরা ইন্স্যুরেন্স ডকুমেন্টটা আলাদা করে আলোচনা করেছি। বিল অফ এক্সচেঞ্জ মোর ইম্পর্টেন্ট টোন। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে সাপ্লায়ার ইস্যুইং ব্যাংকের কাছে তার ফান্ডটা ক্লেম করার জন্য যে পেপারের মাধ্যমে ক্লেম করে, সেটাকে বিল অফ এক্সচেঞ্জ বলে। ইট ইজ অলসো নেগোশিয়েবল ডকুমেন্ট। এটাও মালিকানা হস্তান্তর করা যায়। এখানে তিনটা পার্টি থাকে, ড্রয়ার, ড্রয়ি অ্যান্ড পি। কমপ্লাইং প্রেজেন্টেশন বলতে কি বোঝায়? এক্সপ্লেন কমপ্লাইন এন্ড ডিসক্রিপেন্ট ডকুমেন্ট প্রসেসিং মেথড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 আর 6 মিলিয়ে আপনারা ওখানে একটা ব্রড কোশ্চেন পাবেন, 5 এবং 6। 5 এবং 6। 6 নম্বরে আমরা নতুন করে কিছু, মানে নতুন কিছু টপিকস অ্যাড করেছি। আপনাদের যারা আগের সিনopসিসে যারা পড়েছেন, দুই তিন একটু কিছু লেয়ার অ্যাড হয়েছে, মানে কোয়েশ্চেন কম্পাইলের জন্য। কমপ্লাইং প্রেজেন্টেশন, ডকুমেন্ট ঠিকঠাক আছে, 5 দিনের মধ্যে পেমেন্ট দিতে হবে। ডকুমেন্ট স্ক্রুটিনি করার প্রসেস বলা হয়েছে। ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হলে, কমপ্লাইং প্রেজেন্টেশন হলে আমরা কিভাবে দিব, এখানে লেখা আছে একদম ইউসিপি আইএসবিপি কে রেফার করে। তারপরে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হলে আমরা কিভাবে পেমেন্ট দিব সেটা এখানে লেখা আছে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এখন আমাদের নতুন সার্কুলার অনুযায়ী ডিসক্রিপেন্ট ডকুমেন্ট যদি হয়, আমরা জানি অ্যাজ পার ইউসিপি, ইউসিপির একটা মানে আর্টিকেল আছে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হ্যান্ডেল করার জন্য। সে আর্টিকেলটা আপনাদের একটু দেখতে হবে। আমরা ইউসিপিতে সেটা নিয়ে কথা বলবো। ইউসিপিতে আহ 3-4টা আর্টিকেল একটু দেখে যেতে হবে আপনাদের, আমরা কথা বলবো সেই আর্টিকেলগুলি নিয়ে। ডিসক্রিপেন্ট ডকুমেন্ট যদি হয়, তখন আমরা ডিসক্রিপেন্সি দিয়ে দিব, এদিকে কাস্টমার কাছ থেকে ওয়েবার নোটিশ নিব। ওয়েবার নোটিশ পাওয়ার পরে আমরা পেমেন্টটা দিয়ে দিব। আগে একটা কন্ডিশন দেওয়া ছিল যে ডিসক্রিপেন্সি দিলে বিল অফ এন্ট্রি পাওয়া ছাড়া পেমেন্ট দেওয়া যেত না, অ্যাজ পার আওয়ার রুলস। এখন সেটাকে কিছুটা চেঞ্জ করেছে। যদি ওই ডিসক্রিপেন্সিতে যদি ম্যাটেরিয়াল কোনো চেঞ্জ না আসে, মানে গুডসের গুডসের কোয়ালিটির হ্যাম্পার্ড হচ্ছে এরকম কোনো ইনসিডেন্ট যদি না হয়, তাহলে ব্যাংকার চাইলে কাস্টমারের কনসার্ন নিয়ে অথবা নিজের ওন ডিসক্রিশনারি পাওয়ার দিয়েও তারা পেমেন্ট করে দিতে পারে। ইট ইজ ক্রিয়েট এ নিউ স্পিরিট ফর ট্রেড অ্যাক্টিভিটিস। কারণ ডিসক্রিপেন্ট ডকুমেন্টের জন্য অনেক জায়গায় রিপুটেশনাল রিস্ক ক্রিয়েট হয়েছে। এদিকে সাপ্লায়ার ডিসক্রিপেন্সি দিয়ে দিয়েছে, সাপ্লায়ার গুডসটা রিলিজ করছে না, বিল অফ এন্ট্রি না পাওয়ার কারণে ব্যাংক পেমেন্ট করছে না। বাট এই প্রবলেমটা কিন্তু এখন সলভ হয়েছে। সো ডিসক্রিপেন্ট ডকুমেন্টের এই ইস্যুসটা নিয়ে একটা লম্বা কেস স্টাডিও দাঁড় করানো যেতে পারে। এইটার উপর বেস করে চাইলে একটা ব্রড কোয়েশ্চেন, বড় প্রশ্ন, প্র্যাগমেটিক কোয়েশ্চেন অথবা থট প্রভোকিং কোয়েশ্চেন টাইপেরও একটা কোয়েশ্চেন করতে পারে। কমন ডিসক্রিপেন্সিস ইন ইম্পোর্ট এক্সপোর্ট ডকুমেন্ট, ইট ইজ সো ইম্পর্টেন্ট। কি কি কমন ডিসক্রিপেন্সি থাকতে পারে? আপনি নিজের মতো করে লিখলেই হবে এই কোয়েশ্চেনটা, মানে বুঝে লিখতে পারলেই হলো যে এইটা এটা মিসম্যাচ থাকে, এটা এটা মিসম্যাচ থাকে, লেট শিপমেন্ট থাকলে, এক্সপায়ারি ডেটের পরে এলসি আসলে, তখন সেগুলিকে আমরা কমন ডিসক্রিপেন্সি ধরি। ব্যাক টু ব্যাক এলসি ওপেন করার সময় কি কি রিস্ক ইনকার্ড হয়? ব্যাক টু ব্যাক এলসি ওপেন করার সময় যে রিস্কগুলি ইনকার্ড হয়, এখানে অনেকগুলি রিস্কের কথা বলেছি। আগে আমরা ব্যাক টু ব্যাক এলসি ডেফিনেশন পড়ে আসছি, সেটার সাথে আসলে এটা লাইন আছে। এটা একদম নতুন টপিকস না। আমরা জানি ব্যাক টু ব্যাক এলসি আমরা পেমেন্ট দিচ্ছি একটা সেলস কন্ট্রাক্টের এগেনস্টে। সো সেলস ব্যাক টু ব্যাক এলসি আমরা যখন খুলে ফেলেছি, এটার আসলে পেমেন্ট ডিপেন্ড করছে সেলস কন্ট্রাক্টের প্রসিডির উপর। সেই প্রসিডটা না আসলে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি অবসুলেট,
ওভার ডিউ হয়ে যায়। সো সে এটা যেহেতু একটা আরেকটা, যেহেতু ব্যাক টু ব্যাক এলসি, একটার ব্যাকে ওপেন করা, সো এটার মাদার স্ট্যাটাসটা, মাদার এলসি বা মাদার সেলস কন্ট্রাক্টটা যদি একদম প্রম্পটলি কাজ না করে, তাহলে কিন্তু ব্যাক টু ব্যাকের অ্যাক্টিভিটিসটা রিস্কে পড়ে যায়। দিস ইজ মেইন রিস্ক অ্যাকচুয়ালি ফর ব্যাক টু ব্যাক এলসিস। লজমেন্ট অ্যান্ড রিটায়ারমেন্ট সূক্ষ্ম পার্থক্য। আমাদের অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হয়, আমরা অনেকে এই দুইটা জায়গাকে কমিঙ্গেল করে ফেলি, মিক্স আপ করে ফেলি, যে মনে করি দুইটাই একটা জিনিস। আসলে দুইটা স্লাইডলি ডিফারেন্স আছে। রিটায়ারমেন্ট হচ্ছে আমরা প্রেজেন্টেশন স্টেজ, দেখেন লিখেছে লজমেন্ট অফ ডকুমেন্ট মানে হচ্ছে প্রেজেন্টেশন পাওয়া, আফটার শিপমেন্ট বেনিফিশিয়ারি যে প্রেজেন্টেশন দেয়, ডকুমেন্টটা স্ক্রুটিনি করা, তারপরে ডকুমেন্টটা রেকর্ডিং করা, যে আমি স্ট্যাটাস জানাবো যে এটা কোন ধরনের ডকুমেন্ট, এটা কি অবস্থায় আছে। এটা রিটায়ারমেন্ট মানে হচ্ছে আমি পেমেন্ট প্রসেসে চলে যাব, আমি পেমেন্ট প্রসেসে যাব, ডকুমেন্টটা রিলিজ করার স্ট্যাটাসে যাব। তাহলে পেমেন্ট এবং ডকুমেন্ট রিলিজ এই দুইটা জিনিস হচ্ছে রিটায়ারমেন্টে, আর লজমেন্ট হচ্ছে ডকুমেন্ট রিসিভ, স্ক্রুটিনি, স্ট্যাটাস জানানো হচ্ছে লজমেন্টের স্ট্যাটাস। ডিফারেন্স, লজমেন্ট অ্যান্ড রিটায়ারমেন্টের মধ্যে যদি ডিফারেন্স আছে, দুইটা লাইনে ডিফারেন্স দিয়েছি, ইট ইজ সো ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষা প্রশ্ন। ওবিও মানে অফ ব্যালেন্স শিটের একটা বড় সার্কুলার দিয়েছি আমি, শুধুমাত্র সিঙ্গেল কোয়েশ্চেনগুলি আপনাদের এখান থেকে কাভার আপ হওয়ার জন্য। বাট আপনারা আসলে এত বড় করে পড়ার দরকার নাই, আপনারা অফ ব্যালেন্স শিট আইটেমগুলি কি কি এইটা একটু মনে রাখলেই প্লিজ হবে। তাহলে অফ ব্যালেন্স শিট মানে কি? অফ ব্যালেন্স শিট মানে হচ্ছে যে ব্যালেন্স শিটের যেই অ্যামাউন্টটা ব্যালেন্স শিটে সাধারণত ইনক্লুড হয় না, ব্যালেন্স শিটে থাকে না, এটাকে আমরা অফ ব্যালেন্স শিট এক্সপোজার বলি। এটার আরেকটা নাম হচ্ছে নন ফান্ডেড এক্সপোজার। ফান্ডেড এবং নন ফান্ডেড মানে কি, এটা আমরা আগেও আলোচনা করে আসছি, ইনফ্যাক্ট ক্রেডিটেও পড়েছি। ফান্ডেড মানে হচ্ছে যেটা ব্যাংক নিজের ওন ফান্ড ইউটিলাইজ করে, সেটাকে আমরা ফান্ডেড ফ্যাসিলিটিস বলি। আর নন ফান্ডেড ফ্যাসিলিটিস হচ্ছে যেটাতে আমরা নিজেরা, ব্যাংক কোনো ফান্ড ইউটিলাইজ করে না, সেটাকে আমরা নন ফান্ডেড ফ্যাসিলিটিস বলি। অফ ব্যালেন্স শিট আইটেম হিসেবে যে কাজগুলিকে আমরা রাখবো, অন্য কোনো পয়েন্ট এখানে আর মনে রাখার দরকার নেই। অ্যাকসেপ্টেন্স অ্যান্ড এন্ডোর্সমেন্ট 1 নাম্বার, লেটার অফ গ্যারেন্টি 2 নাম্বার, ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট 3 নাম্বার, বিলস ফর কালেকশন 4 নাম্বার, আদার কন্টিজেন্স লাইবিলিটি পর মনে রাখার দরকার নেই, আপনারা এরকম জাস্ট লিখলে হবে। ডকুমেন্টারি ক্রেডিট, ফরওয়ার্ড বুকিং, তারপরে হচ্ছে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, তারপরে হচ্ছে অন্য কোনো ক্রেডিট কমিটমেন্ট যদি দেওয়া হয় সেগুলি। তাহলে এখানে আমরা 7-8টা পয়েন্ট পড়েছি, 7-8টা পয়েন্ট সিরিয়ালি লিখে দিলে অফ ব্যালেন্স শিট আইটেম হয়ে যায়। অফ ব্যালেন্স শিট আইটেম হচ্ছে যেটা ব্যালেন্স শিটের মূল শিটে থাকে না, ব্যাংকে যেটাকে নন ফান্ডেড ফ্যাসিলিটিস হিসেবে ট্রিট করে। ডেফিনেশন: বিভিন্ন ধরনের অফ ব্যালেন্স শিট আইটেম হচ্ছে acceptance and endorsement, letter of guarantee, irrevocable letter of credit, bills of collections, তারপরে হচ্ছে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, ফরওয়ার্ড অ্যান্ড এনি আদার, ফরওয়ার্ড পারচেজ বুকিং, তারপরে হচ্ছে এনি আদার আন্ডারটেকিং গিভেন বাই দ্য ব্যাংক। প্রভিশনিং এগুলি অ্যাকচুয়ালি পুরোটাই ডিপেন্ড করছে আপনার শর্ট নোটের জন্য, সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য, সো আপনারা দেখে নিলে বেটার। অনেকটা একটা সিঙ্গেল কোয়েশ্চেন হয়তো এখান থেকে কাভার আপ হয়ে যেতে পারে। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের ফ্যাসিলিটিসগুলি আমরা কি কি দেই। ইম্পোর্ট এবং এক্সপোর্ট ফ্যাসিলিটিসগুলির ক্ষেত্রে আমরা যেই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকি, পোস্ট ইম্পোর্ট ক্রেডিটের ক্ষেত্রে আমরা ইম্পোর্টের ক্ষেত্রে শুধুমাত্র প্রি প্রি শিপমেন্টে কোনো ফ্যাসিলিটিস দেওয়া হয় না, অর্থাৎ শিপমেন্টের আগে সাধারণত কোনো ফ্যাসিলিটিস দেওয়া হয় না, এটা পুরোটাই হচ্ছে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং বলা হয়। এর জন্য ইম্পোর্টের ক্ষেত্রে, পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং এর মধ্যে এলটিআর আছে, লিম আছে, পিএডি আছে, শিপিং গ্যারান্টি আছে। এগুলির মধ্যে পার্থক্য পরীক্ষায় আসে, কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। আর এক্সপোর্ট ফাইন্যান্সিং এ দুইটা স্ট্যাটাস হয়, প্রি শিপমেন্টে হয় এবং পোস্ট শিপমেন্টে হয়। তাহলে দুইটার মধ্যে একটা মূল পার্থক্য হচ্ছে, ইম্পোর্টের ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট শিপমেন্টে ফাইন্যান্সিংটা হয়। তাহলে পোস্ট শিপমেন্ট মানে হচ্ছে শিপমেন্টের পরে, প্রি শিপমেন্টে কোনো ফাইন্যান্সিং নাই, বিকজ প্রি শিপমেন্টটা আসলে সাপ্লায়ার করে, সো সেখানে তো ফাইন্যান্সিং এর কোনো ইস্যুস নাই। আর এক্সপোর্টারের ক্ষেত্রে প্রি শিপমেন্ট দরকার, কারণ এক্সপোর্টার, আমাদের দেশের এক্সপোর্টার, তারা এক্সপোর্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের ব্যারিয়ার ফেস করে, সেই ফেসিংগুলিকে কাভার আপ করা হয়। আর পোস্ট শিপমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ শিপমেন্ট হয়ে গেছে তারপরে পোস্ট শিপমেন্টের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিসগুলি সাধারণত পায়, বিল ডিসকাউন্টিং এর ফ্যাসিলিটিসগুলি, এগুলি মেইনলি এখান থেকে পাওয়া হয়। সো এই প্রশ্নটা পার্থক্যটা একটু বুঝলে প্রশ্নটা ইজিলি লেখা যায়, কারণ খুব সোজা, গোছানো এবং ছোট করে প্রশ্নটা এখানে দেওয়া আছে। পিআইএফ খুবই ইম্পর্ট্যান্ট একটা সার্কুলার, এবং এটা
এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে। পিআইএফ মানে হচ্ছে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং, অর্থাৎ পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং অর্থাৎ ইম্পোর্টের ক্ষেত্রে যে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং, যেই আমরা যে ফ্যাসিলিটিসগুলি পড়েছি এখানে, সেই ফ্যাসিলিটিসগুলিকে, এখানে যে ফ্যাসিলিটিসগুলি পড়েছি সেই ফ্যাসিলিটিসগুলিকে সকল কিছুকে একত্রে কভার করেছে এই বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটা। খুব ইম্পর্টেন্ট। জিস্ট কথা যদি বলি, এখানে মূল কথা হচ্ছে প্রথমত কাস্টমার যারাই ইম্পোর্ট করুক না কেন তাদের প্রোডাক্ট কোয়ালিটির উপর বেস করে তাদেরকে এলটিআর ফ্যাসিলিটি, মানে তাদেরকে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দেওয়া হয়। তাদের একটা টেনর থাকে। টেনরগুলি কি সেটা এখানে লেখা আছে। প্লাস এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে এটা কোনো গ্রাহকের অনুকূলে প্রদত্ত পিআইএফ সুবিধা ওভারডিউ হয়ে গেলে গ্রাহককে নতুন পিআই সুবিধা দেওয়া যাবে না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এতটুকু আর কি, এতটুকু জায়গা মোটামুটি ভালো করে পড়লে হবে। আর প্রোডাক্ট অনুযায়ী পিআইএফ ফ্যাসিলিটিস টেনর কোনোটা 90 দিন আছে, 120 দিন আছে, 180 দিন আছে, 210 দিন আছে, সর্বোচ্চ 210 দিন পর্যন্ত হতে পারে। স্ট্যান্ড গ্যারান্টি এবং লেটার অফ ক্রেডিটের মধ্যে পার্থক্য কি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে টাইপস অফ গ্যারান্টি আপনারা দেখবেন কোয়েশ্চেনে আমি টাইপস অফ গ্যারান্টি কোনোটা রাখি নেই। সো টাইপস অফ গ্যারান্টিটা আপনাদের পড়তে হবে না। আর গ্যারান্টির পার্টি কে আছে এটাও অত ইম্পর্টেন্ট না। মূল কোয়েশ্চেনটা হচ্ছে গ্যারান্টি এবং লেটার অফ ক্রেডিটের মধ্যে পার্থক্য। লেটার অফ ক্রেডিটে ব্যাংকের আন্ডারটেকিংটা প্রাইমারি, আর ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের প্রশ্ন পড়তে হবে এটা, ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে ব্যাংক ব্যাংকের লাইবিলিটিটা হচ্ছে সেকেন্ডারি লাইবিলিটি, অর্থাৎ কাস্টমার যদি ফেল করে তাহলে ব্যাংকের অব্লিগেশনস বা লাইবিলিটি ক্রিয়েট হয় ব্যাংক গ্যারান্টিতে। অন দ্য আদার হ্যান্ড লেটার অফ ক্রেডিটে ব্যাংকের লাইবিলিটিটা প্রাইম, অর্থাৎ ব্যাংকই লাইবিলিটি দেয় যে আমি পেমেন্ট করে দিব যদি অন্য কোনো প্রবলেম না থাকে। বিভিন্ন ধরনের লোকাল রেগুলেশনস নিয়ে আপনাদের প্রশ্ন আছে, এটা আমরা রেখেছি তবে ছোট করে পড়তে হবে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, এটা কোন পারপাসে ক্রিয়েট হয়েছে, ইম্পর্টেন্ট। গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, এটা আমাদের দুইটা ভলিউম আছে, ভলিউম 1 এন্ড ভলিউম 2। ভলিউম 1 এবং ভলিউম 2 এর কনসিকুয়েন্সেস কি? ভলিউম 2টা স্পেশালি রিপোর্টিং এর জন্য, ভলিউম 1টা হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস এর জন্য। তবে ভলিউম 1 ভলিউম 2 এগুলি বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের টাইম টু টাইম সার্কুলারের মাধ্যমে অনেকগুলি ক্লজ, অনেকগুলি টাইপসের চেঞ্জ নিয়ে আসে। ইম্পোর্ট পলিসি অর্ডার 2021 থেকে 2024 কি? এক্সপোর্ট পলিসি অর্ডার 2024 থেকে 2027 এটা কি? সেটার কনসিকুয়েন্সেসটা পড়তে হবে। কাস্টমস অ্যাক্টটা পড়ার দরকার নাই। তারপরে ইন্টারন্যাশনাল রুলস এর ক্ষেত্রে ইউসিপি, ডেফিনেটলি এটার অ্যাব্রিভিয়েশনটা ইম্পর্টেন্ট। আইএসবিপি, তারপরে অন্যান্য যে রুলসগুলি আছে, ইউআরআর 725, ইউআরসি, তারপরে আইএসবিপি 98, ইউআরডিজি 758, শুধু ডেফিনেশন কি মানে আমি আসলে হাইলাইট করতে চাচ্ছি এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইউআরডিজি 758 কে বাঙালি কি হয়? ইউনিফর্ম রুলস ফর ডিমান্ড গ্যারান্টি। দ্যাট ইজ এনাফ আই থিঙ্ক, কারণ এখান থেকে আর ডিটেল প্রশ্ন আসবে না। শুধুমাত্র নামগুলি মনে রাখলে হবে, ইনকোটার্মস। তারপরে ইনকোটার্মস এর ক্ষেত্রে কোন কোন রুলস অ্যাপ্লাই হয়, বাংলাদেশে কোন কোনটি ইনকোটার্মস অ্যাপ্লাই করা যায় না এবং কোনটা করা যায়। ইনকোটার্মস থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা হতে পারে ব্রড কোয়েশ্চেন, সেটা হতে পারে থট প্রভোকিং কোয়েশ্চেন, সেটা হতে পারে কেস স্টাডি। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ, কারণ ইনকোটার্মসটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইনকোটার্মসের প্র্যাকটিস যেটা, সেটার তুলনায় আমরা কিন্তু কিছুটা চেঞ্জ আছে আমাদের, মানে কান্ট্রি লতে কিছুটা চেঞ্জ আছে। সো ওই চেঞ্জটা একটু ভালো করে খেয়াল করতে হবে। টোটাল 11টা ইনকোটার্মস আছে, একটু মনে রাখতে হবে, এটা বাই ডিফল্ট এটা চেঞ্জ করা যাবে না। 2010-এর ইনকোটার্মসে এক্সচেঞ্জ হয়েছে 2020-এ। সো 20-এর ইনকোটার্মসে কোন কোন জিনিসকে নতুন করে অ্যাড করা হয়েছে এটা একটু ইম্পর্টেন্ট। আর ইনকোটার্মসের একটা ফ্লো চার্ট আমরা দিয়েছি, এটা জাস্ট একটু গো থ্রু করলে বেটার। তারপরে রিস্ক এবং রেসপন্সিবিলিটি কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে, এটা নিয়ে আমাদের লম্বা একটা ক্লাস ছিল। আপনার আশা করছি রেকর্ডিংটা সবার কাছে আছে। ইনকোটার্মসের ক্ষেত্রে আইএসবিবিতে ইনকোটার্মস ব্যবহারের একটা রুলস আছে, এইটা আপনাদের এইটুকু আপনাদের আপাতত পড়ার দরকার নাই, কারণ এটা আসলে ডকুমেন্ট চেকিং এর ক্ষেত্রে লাগে। আর ইম্পোর্ট পলিসি অর্ডারে ইনকোটার্মস কি কি, কোন কোন ইনকোটার্মসকে অ্যাড করেছে সেটা এখানে বলা হয়েছে। আর এক্সপোর্টারদের কোন কোন ইনকোটার্মস ইনক্লুড করতে হবে বাদ দিতে হবে সেটা এখানে বলা হয়েছে। সো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট যে কোন টাইপসটা, কোন ইম্পোর্টের ক্ষেত্রে কোন কোন ইনকোটার্মস আমরা ব্যবহার করতে পারবো আর এক্সপোর্টের ক্ষেত্রে কোন কোন ইনকোটার্মস আমরা ব্যবহার করতে পারবো না। একটা ইনকোটার্মস এর ক্ষেত্রে সব জায়গায় খুব ইম্পর্টেন্টলি বলে, মানে আমি যদি আমি হাইলাইটলি বলি, তিনটে ইনকোটার্মস খুবই খুবই জরুরি। একটা হচ্ছে সিআইএফ এবং
দুইটা ইনকোটার্মস যেটা ইন্স্যুরেন্সটা কভার করে, আপনারা দেখে আসছেন। দুইটা ইনকোটার্মস আছে যেটা ইন্স্যুরেন্সকে কভার করেছে। একটা হচ্ছে সিআইপি, আর একটা হচ্ছে সিআইএফ। সিআইপি এবং সিআইএফ এর মধ্যে মানে এই দুইটা হচ্ছে যেটাতে ইন্স্যুরেন্সটা সাপ্লায়ার কভার করে, মানে এখানে ইন্স্যুরেন্সটা সাপ্লায়ার কভার করে। আর বাকি নয়টাতেই মূলত আমাদের দেশের প্র্যাকটিস অনুযায়ী ইন্স্যুরেন্স কভার করে ইম্পোর্টার। মূল পার্থক্য। আর আরেকটা স্পেশাল ক্রেডিট মানে ইনকোটার্মস যেটা এফওবি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এটা পরীক্ষায় আসে। এটা ব্রড কোশ্চেনেও চলে আসতে পারে। এফওবি ইনকোটার্মস ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে পারবো। সাধারণত এফওবি ইনকোটার্মস ব্যবহার করা হয় যেখানে বায়ার অর্থাৎ ইম্পোর্টার ফ্রেটটা দেয়। এখন ইম্পোর্টার গুডস আসার পরে সে সিএনএফ এজেন্টের মাধ্যমে একটা ফ্রেট সার্টিফিকেট ইস্যু করে। সেই ফ্রেটটা ঠিকঠাক আছে কিনা, রেশনাল কিনা, এই সকল জিনিসকে এক্সপ্লেন করে আপনার এফওবি বেইজ ফ্রেটটা হয়েছে কিনা সেটাকে আপনার মানে সেটাকে আপনার যাচাই করতে হবে। সোজা কথা, এফওবির যে ফ্রেটটা ইম্পোর্টার আপনার কাছে সার্টিফিকেট আকারে নিয়ে যাচ্ছে, সেটার জেনুইননেসটা আপনাকে চেক করতে হবে, বিকজ ওই জেনুইননেসটা খুবই ইম্পর্ট্যান্ট। ওই জেনুইননেসটা প্রপার ওয়েতে যদি আপনি কাভার আপ করতে না পারেন, তাহলে আপনার মানে নর্মাল অ্যাক্টিভিটিতে আপনার ওই জায়গাটাতে মানি লন্ডারিং এর পার্সপেক্টিভ একটা রিস্ক থেকে যায়। মানে ওখানে খুব বেশি ফান্ড চলে গেছে কিনা, এটাতে কিন্তু একটা রিস্ক থাকে। দ্যাটস ওয়াই আইপিওতে বলেন অথবা সার্কুলারে বলেন, গাইডলাইনে বলেন, সকল কিছুতে কিন্তু এফওবি বেসিসে ইনকোটার্মস ইউজের ক্ষেত্রে বিশেষ ধরনের সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। আর সিআইপি এবং সিআইএফ এই দুইটা আমাদের দেশে যে এলসি করা যাবে না এরকম না। এই দুইটাতে যেহেতু ফান্ডটা বাইরে চলে যায়, দ্যাটস ওয়াই আমাদের কান্ট্রি ল এটাকে ডিসরিগার্ড করেছে যে এই দুইটা ইনকোটার্মস এলসি না করতে, বাট বিশেষ প্রয়োজনে যদি করা হয় তাহলে এখানে লেখা আছে যে সিআইএফ বা সিআইপি ভিত্তিতে কোনো প্রকার পণ্য বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতিক্রমে আমদানি করা যাবে না। এটা হচ্ছে আসলে ইনডিরেক্টলি ডিসরিগার্ড করা। ডেরিভেটিভ স্পেকুলেশন এবং হেজ, চারটা টোন, ছোট 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 চারটা টোন, বাট এগুলি ইম্পর্টেন্ট। ডেরিভেটিভস মানে হচ্ছে ফিউচার রিস্কটাকে আমি কভার করার জন্য যেই ইনস্ট্রুমেন্ট বা যেই প্রসেসটা আমি অ্যাপ্লাই করি। স্পেকুলেশন মানে হচ্ছে আমি রিস্কটাকে, রিস্কি জায়গাকে বেশি প্রফিটের আগায় আশায় যে জায়গাটাতে ইনভলভ থাকি। হেজ হচ্ছে রিস্কটাকে মিটিগেট করার টেকনিক। আরবিট্রেজেশন মানে হচ্ছে সমঝোতা করা, অর্থাৎ আমি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের, এখানে দেখেন এইটুকু জিনিস মোটামুটি পড়লেই হবে। হেজিং মানে হচ্ছে প্রোটেক্ট এগেইনস্ট রিস্ক লসেস। স্পেকুলেশন প্রফিট ফ্রম প্রাইস প্রাইস চেঞ্জেস, অর্থাৎ রিস্কি জায়গায় আমি ইনভেস্টমেন্টে যাই। আরবিট্রেজ মানে হচ্ছে প্রফিট ফ্রম প্রাইস ডিফারেন্স ইন মার্কেটস, একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটে আমি ট্রেড দিয়ে যাই এবং এইটাতে একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটের মাঝখানে প্রফিটটা আমি নিই, এটাকে বলা আরবিট্রেজ। অর্থাৎ ধরেন এই মার্কেটে কারেন্সি বাই সেল হচ্ছে $1 সমান 122 টাকা, অন্য একটা মার্কেটে বাই সেল হচ্ছে $1 সমান 122 টাকা 20 পয়সা। আমি এখান থেকে 122 টাকায় কিনে 120 টাকা 122 টাকা 20 পয়সা সেল করছি অন্য মার্কেটে। ইট ইজ কল্ড আরবিট্রেশন। বিভিন্ন ধরনের ফিউচার কন্ট্রাক্ট আছে, অপশন কন্ট্রাক্ট আছে, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, সোয়াপ আছে। আমরা এগুলি নিয়ে আলোচনা করেছি, বিস্তর আলোচনা করেছি, আমাদের একটা ক্লাস ছিল। এবং এখানে ফরওয়ার্ড এবং ফিউচার ডেরিভেটিভস এর মধ্যে পার্থক্য কি, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সোয়াপ অলসো অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সোয়াপের ক্ষেত্রে দুইটা পার্থক্য আছে, ইন্টারেস্ট রেট সোয়াপ এবং কারেন্সি সোয়াপ। এই দুইটা পরীক্ষা কিন্তু আসতে পারে। সোয়াপ মানে হচ্ছে আমি আমার রিস্কটাকে অন্য একজনের কাছে অন্য একটা রিস্কের মাধ্যমে ট্রান্সফার করা, সোয়াপ করা মানে অদল বদল করা, একজনেরটা অন্যজনের কাছে ট্রান্সফার করে দেওয়া। ইন্টারেস্ট রেট সোয়াপ মানে হচ্ছে আমার ইন্টারেস্ট রেটটাকে অন্য একজনের সাথে কনভার্ট করা। ইন্টারেস্ট রেট সোয়াপ কেমন হতে পারে? এমন হতে পারে যে আমি ফিক্স ইন্টারেস্ট রেটে কোনো লোন নিয়েছি, অন্য একটা মেকানিজমে ফ্লোটিং রেটও লোন নেওয়া যায়, তা আমি ফিক্সটাকে তার কাছে ট্রান্সফার করে তার ফ্লোটিংটা আমি নিয়ে নিয়েছি। এটাকে বলা হয় ইন্টারেস্ট রেট সোয়াপ। কারেন্সি সোয়াপ মানে হচ্ছে এক কারেন্সির সাথে আরেক কারেন্সি সোয়াপ করাটাকে কারেন্সি সোয়াপ বলা হয়। কমোডিটি সোয়াপটা না পড়লেও হবে। সোয়াপের আমরা একটা এক্সাম্পল দিয়েছি, খেয়াল করে একটু দেখে নিলে হবে। ট্রেজারি রেসপন্সিবিলিটি ছোট্ট করে দিয়েছে। আমরা জানি ট্রেজারি তিনটা ডিভিশন থাকে, ফ্রন্ট অফিস, মিড অফিস, ব্যাক অফিস। ফ্রন্ট অফিস, মিড অফিস এবং ব্যাক অফিসের পার্থক্যগুলি আমরা এখানে আলোচনা করেছি। মানে আমাদের এই শীটটা টোটাল হলিস্টিক অ্যাপ্রোচে ট্রেড ফাইন্যান্সটাকে কিন্তু কভার করে। সুতরাং ইট ইজ এন রেফারেন্স সিনopসিস ফর ইউ। যদি আপনি মনে করেন যে পরের জন্য আমি রেখে দিব এটা, বা এটা শুধুমাত্র ট্রেড ফাইন্যান্স পরীক্ষা শেষ হয়েছে এটা রেখে দিব, এটা না। আপনি পরের জন্য শীটটা রেখে দিলেও সেটাও হচ্ছে আপনার জন্য একটা মানে জাকির জেনুইন ভাই, একটা পেপার হবে, যেটাতে আপনি ট্রেড ফাইন্যান্স প্র্যাকটিসের জন্য প্র্যাকটিক্যাল এবং একদম একদম কোর বেসিক জিনিসগুলি খুঁজে পাবেন।
জাকির ভাই, জি, এই শীটটা কি আমাদের প্রোভাইড করছেন কবে? আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, জি। 69 পেজেরটা তো বোধহয় পাইনি, আমাদের হচ্ছে 56 পেজেরটা কোথায় আছে জাকির ভাই? কোথায়? না, মানে আপনাদের এটা শীটটা। তো 69 পেজ, আর আমাদের কাছে যেটা আছে ওইটা দেখলাম 56 পেজ। না, 56 পেজ না, এটা 69 পেজ। যিনি পাননি, আমরা গ্রুপে দিয়েছি। আপনি কি আমার অ্যাডমি, মানে আমাদের পেইড গ্রুপে? জি, আমি সাইদুল সাইদুল ইসলাম বলছিলাম ভাই, সাইদুল ভাই, ওই পেইড গ্রুপে। গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আবার চেক করতেছি। পেইড গ্রুপে দেওয়া আছে, মানে পেইড গ্রুপে আমরা দিয়েছি। এটা দেওয়া হয়েছে রাতে 12টার সময় দিয়েছি, হয়তো আপনি ওপেন করেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি চেক আচ্ছা, করছি। আমি একটু চেক করে নেই যে আপনাদের আবার 56 পেজ, ওই যে 12-13টা পেজ নতুন করে অ্যাড করেছি সাজেশনের সাথে অ্যালাইন হ্যাঁ করার হ্যাঁ, সেটাই জন্য। দিয়েছেন ভাই, সিক্সটি দিয়েছেন। নাইনে দেওয়া আছে ভাইয়া, এটাই দেওয়া আছে, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে বস, ওকে। আমি চেক করছি। এক্সচেঞ্জ রেট কাকে বলে? ডিফারেন্ট এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনটা কি? এটার কোন ধরনের উপকারিতা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে এইটা থেকেও আমার মনে হয় অ্যাটলিস্ট 5 মার্কসের একটা কোয়েশ্চেন আসছে। 5 মার্কস পাবেন এখানে, ডিফারেন্ট পার্টে। মানে ডিফারেন্সে পেতে পারেন, শর্ট নোটে পেতে পারেন, ব্রড কোয়েশ্চেনে পেতে পারেন। অল আর ইম্পর্টেন্ট ফর দিস কোয়েশ্চেন। সকল পার্টের জন্য এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। ডিরেক্ট ইনডিরেক্ট কোটেশন আমরা ম্যাথে পড়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। না, বিড অ্যান্ড আস্ক রেট অলসো অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্রস রেট ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন ধরনের রেট আছে, টিটি ক্লিন, টিটি ডক, এগুলির মধ্যে পার্থক্য আসে কিন্তু পরীক্ষায়। একটা পার্থক্য আপনার রেট থেকে আসবেই। এখন এটা টিটি ক্লিন আর টিটি ডকের মধ্যে পার্থক্য আসে, না ওডিসেট এক্সপোর্ট ওডি ট্রান্সফারের মধ্যে পার্থক্য আসে, ইট ইজ, মানে ওইটা আমি জানি না, কিন্তু একটা পার্থক্য আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ছোট করে দিয়েছে, একদম ছোট ছোট, জেনুইন যে অ্যান্সারটুকু দেওয়া এতটুকু দিয়েছি। এইটুকু জিনিস প্লিজ সবাই একটু ভালো করে পড়বেন। এই এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু পর্যন্ত ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। স্পট রেট, অডিট, সকল কিছুকে একত্রে নিয়ে আসা হয়েছে, এখন সকল কিছুকে একত্রে নিয়ে আসা হয়েছে। এবং এটা মানে অনেক অ্যানালাইসিস করে এই শীটের এই পার্টটুকু আমরা এখানে অ্যাড করেছি, অনেক অ্যানালাইসিস করে, অনেকটুকু, অনেক কিছু কাস্টমাইজ করে বাদ দিয়ে নতুন করে অ্যাড করে আপনাদের ভাষায় যেটা সোজা মনে হয় সেইভাবে অ্যালাইন করে দেওয়া হয়েছে এখানে। ফরেন ট্রেডের শিটটা দিয়েছি, ইট ইজ নট ইম্পর্টেন্ট। এখন আপনার এটা আর দেখার দরকার নাই এরকম। এটা আসলে আমরা বিভিন্ন ধরনের রেটের জন্য যে শিটের মধ্যে একত্রে অ্যাকুমুলেট করা হয় সেটা আমরা এখানে কভার আপ করেছি। এইটুকু অলসো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্থক্যের জন্য। ফিক্সড এক্সচেঞ্জ রেট কোয়েশ্চেন মানে ওপেন করলেই পাবেন, অবধারিত। এইটুকু জায়গা থেকে এবং এইটুকু জায়গা থেকে প্রশ্ন আসবেই, মানে মাস্ট, মাস্ট, মাস্ট। সো খুব ইম্পর্টেন্ট এই দুইটা জায়গা। আপনারা দেখবেন পার্থক্যের শীটে, ডেফিনিশনের শীটও এটাকে আমরা ডিটেইল আলোচনা করেছি। ডিফারেন্ট টাইপস অফ এক্সচেঞ্জ রেট, ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ক্রলিং পেগ। খুব ইম্পর্টেন্ট, ফিক্সড যেটা গভর্নমেন্ট ফিক্সড করে দেয়, ফ্লোটিং যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে হয়, ম্যানেজ ফ্লোটিং এটা হাইব্রিড, গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসও থাকে এবং হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কম্বিনেশনও থাকে। ক্রলিং পেগটা খুব ইন্টারেস্টিং। এটাতে হচ্ছে একটা সিলিং এবং একটা ফ্লোর রেট সেট করে দেওয়া হয়, যেই যেই রেটের রেঞ্জের বাহিরে কেউ যেতে পারে না রেট, অর্থাৎ রেটটা খুব বেশি ভালনারেবল যাতে না হয়, সেই জন্য রেট যে কোনো একটা স্ট্যান্ডার্ড রেটের, যেটাকে মিড রেট বলেন বা স্ট্যান্ডার্ড রেটের আপার সিলিং এবং লোয়ার সিলিং ফিক্সড করে দেওয়াটাকে বলা হয় ক্রলিং প্যাক। এবং এই ক্রলিং প্যাক, এটা আমরা মানে কন্টেম্পোরারি রিসেন্টলি ইস্যু করা, মানে খুব আগের সময় থেকে ইস্যু করা না। এই ক্রলিং প্যাক আমাদের মানে কারেন্সি মার্কেটের যে স্পেকুলেশন, সেই স্পেকুলেশনটাকে মোটামুটি অনেকখানি সলভ করেছে। এটা আপনাদের ব্রড কোয়েশ্চেন যে হাউ ব্যাংক ম্যানেজ এক্সচেঞ্জ রেট ফ্রেট ফ্লাকচুয়েশন। এটা আপনাদের ব্রড কোয়েশ্চেন, আপনার ব্রড আকারে পড়লে হবে। এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এটা স্পেশালি শুধুমাত্র শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, অথবা পার্থক্য। এটার মধ্যে 4টা অ্যাকাউন্ট আপনারা ভালো করে পড়লেই হবে। এনএফসিডি অ্যাকাউন্টটা পড়বেন, এটা আসলে কোন কাজে ব্যবহার করা হয় ছোট্ট করে পড়বেন। আরএফসিডি অ্যাকাউন্ট কোন কাজে ব্যবহার করা হয় ছোট্ট করে পড়বেন। ইআরকিউ অ্যাকাউন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইআরকিউ অ্যাকাউন্ট মানে কি, এটা কোন কাজে ব্যবহার করা হয়, পারপাস কি, 3টা। এফসি অ্যাকাউন্টটা পড়ার দরকার নাই। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট, নন কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে ছোট্ট একটু পার্থক্য টাইপের পড়বেন। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, নিট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়। তাহলে নিট অ্যাকাউন্ট একটু সুন্দর করে পড়বেন। নিট অ্যাকাউন্ট মানে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের টাকাটা যেভাবে আমরা রিসিভ করি সেটা হচ্ছে নিট অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করি।
কনভার্টেবল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মানে যে অ্যাকাউন্টটা টাকা অ্যাকাউন্টে কনভার্ট হয়, নন কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যেটা টাকা অ্যাকাউন্টে কনভার্ট হয় না। তারপরে হচ্ছে ইয়ারকিউ অ্যাকাউন্ট। ইয়ারকিউ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের দেশে যারা এক্সপোর্টার থাকে, বিভিন্ন ধরনের এক্সপোর্টার, তাদের এক্সপোর্ট প্রসিডের একটা নির্দিষ্ট অংশ তারা পরবর্তী বিভিন্ন কনসাইনমেন্টের জন্য সেভিংস করে রাখতে পারে যে অ্যাকাউন্টে, সেটার নাম হচ্ছে ইয়ারকিউ অ্যাকাউন্ট। এখানে বিভিন্ন ধরনের রেশিও বলা আছে যে মার্চেন্ডাইজ এক্সপোর্টাররা কি কিভাবে নিতে হবে, অন্য এক্সপোর্টাররা কিভাবে নিতে পারে। আর এনএফসিডি আর এফসিডি অ্যাকাউন্ট, স্ট্রেট ফরওয়ার্ড এনএফসিডি অ্যাকাউন্ট হচ্ছে এটা সাধারণত বাংলাদেশি বা বাহিরের নাগরিকরা এটা ওপেন করতে পারে। এবং এটাতে যারা কোনো অফিসার যারা নন, যেটাতে সাধারণত টেনর বেসিস বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে এই নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা কভার করা হয়। আর রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট মানে হচ্ছে যারা আমাদের দেশে আছে, তারা বিদেশ থেকে আসছে, তাদের যদি কোনো একটা ফান্ড থেকে যায়, তারা সেই ফান্ডটা এখানে রেখে দিতে পারে। এই যে লেখা আছে দেখেন, পার্সোনাল অর্ডিনারিলি রেসিডেন্ট ইন বাংলাদেশ মে ওপেন আরএফসিডি অ্যাকাউন্ট উইথ ফরেন এক্সচেঞ্জ বোর্ড ইন দ্য টাইম অফ দেয়ার রিটার্ন ফ্রম দ্য ট্রাভেল অ্যাব্রোড। এনএফসিডি আর এফসিডির মূল পার্থক্য হচ্ছে এটা হচ্ছে টেনর বেসিস, অর্থাৎ যেটাকে আমরা এফডিআর টাইপ বলতে পারি। আর এটা হচ্ছে একটা রেগুলার অ্যাকাউন্ট, যেটাতে আমাদের এক্সেসিভ ফান্ড আমরা এখানে কাভার অফ করতে পারি। সো এই 5-6টা টোন ছোট করে একটু মনে রাখলেই হবে, খুব বড় করে মনে রাখার দরকার নাই। ছোট করে একটু মনে রাখলেই আপনার মোটামুটি কাভার হয়ে যায়। কারণ কনভার্টেবল নন কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট পার্থক্য আসতে পারে, নিট অ্যাকাউন্ট শর্ট নোটে আসতে পারে, ইআরকিউ শর্ট নোটে আসতে পারে, এনএফসিডি আর আরএফসিডি পার্থক্য আকারে আসতে পারে। সো দুইটা শর্ট নোট, নিটা অ্যান্ড ইয়ারকিউ, দুইটা পার্থক্য, এনএফসিডি আরএফসিডি অ্যান্ড কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট নন কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট, এনাফ। হোয়াট ইজ ট্রেড ভেরিয়ার, এক্সপ্লেন ইন ডিটেল। আমাদের ট্রেডের ক্ষেত্রে কি কি ভ্যারিয়ার আছে, আমাদের ট্রেডের অ্যাক্টিভিটিসটাকে এক্সপার্টাইজ করতে কি কি ভ্যারিয়ার পাই, সেগুলি এখানে বলা আছে। ইট ইজ রেগুলার, মানে আপনারা পড়লেই হবে, বড় প্রশ্ন, রেগুলার প্রশ্ন। বিভিন্ন ধরনের এই এটা আপনাদের ট্রেডের ক্ষেত্রে স্পেশালি বলা। ডিফারেন্ট টাইপস অফ থিওরি ট্রেডে আলোচনা করা হয়, তিনটা থিওরি বিশেষ করে। একটা হচ্ছে মার্কেন্টিলিজম, আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ, আর আরেকটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ। মার্কেন্টিলিজম মানে হচ্ছে, দেখেন, মার্কেন্টিলিজম ইজ অ্যান ইকোনমিক থিওরি দ্যাট এ কান্ট্রি শুড ম্যাক্সিমাম এক্সপোর্ট অ্যান্ড মিনিমাম ইম্পোর্ট। থিওরি বলে আপনি কান্ট্রি ডেভেলপ করবেন এক্সপোর্টটাকে বাড়িয়ে ইম্পোর্টটাকে কমিয়ে, তাহলে আপনার ফান্ড সারপ্লাস থাকবে, এটা দিয়ে আপনি গ্রোথ এনশিওর করতে পারবেন। এটা হচ্ছে মার্কেন্টিলিজম থিওরি। অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি মানে হচ্ছে আপনি বিশেষ কোনো জায়গায় এক্সপার্ট, সেই এক্সপার্টাইজটাকে কাজে লাগিয়ে অন্য যে কোনো সেলার বায়ারের বা প্রোডাক্টের তুলনায় আপনি বিশেষ সুবিধা প্রাপ্ত হয় যে প্রসেসের মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ প্রসেস। আমাদের যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা মূলত একটা সময় অ্যাবসোলিউট অ্যাডভান্টেজে ছিল, অন্য যে কোনো কান্ট্রির তুলনায় আমাদের প্রোডাক্ট, শ্রম বাজার কম ছিল, সেজন্য আমরা এই সুবিধাটা নিতে পেরেছি। কম্পারেটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে আপনি একটু সুবিধাজনক অবস্থায় আছেন, সেইটা দিয়ে আপনি যে গেইনটা পান, সেটাকে বলা হয় কম্পারেটিভ অ্যাডভান্টেজ। প্রত্যেকটা আমরা এক্সাম্পল দিয়েছি, এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারবেন। হোয়াট ইট ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং, মানি লন্ডারিং পার্টে চলে আসছি। ক্রেডিট ব্যাক ট্রেডের জন্য খুব ইম্পর্টেন্ট না। সো 15 নম্বর প্রশ্ন কিন্তু আপনাদের আমরা সাজেশনে রাখি নাই, বাট আপনারা একটু কনসেপ্টটা জাস্ট একটু নিয়ে নেবেন। ক্রেডিট ব্যাক মানি লন্ডারিংটা মানে কি? ক্রেডিট ব্যাক মানি লন্ডারিংটা মানে হচ্ছে ক্রেডিটের মাধ্যমে যে মানি লন্ডারিংটা হয় সেটা কারণ প্রতিকার দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে না ভাইয়া বেশি পড়ার সময় নাই, একটু চোখ বুলায় যেতে পারেন, বাট ইট ইজ লেস ইম্পর্টেন্ট। মানে টপিক্সটা একটু মনে রাখেন, বিকজ ইট ইজ ক্লোজলি ইন্টারলিঙ্ক উইথ ট্রেড বেস মানি লন্ডারিং। সুতরাং দুইটার মধ্যে যদি পার্থক্য চলে আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং অ্যান্ড ট্রেড বেস মানি লন্ডারিং আসতে পারে, ইট ইজ রিলেভেন্ট কোয়েশ্চেন, সেই জন্য একটু পড়া। ট্রেড বেস মানি লন্ডারিংটা কি, ট্রেড বেস মানি লন্ডারিং এর প্রসেস কি, আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং কেস স্টাডির জন্য খুব ইম্পর্টেন্ট। প্যান্টম শিপমেন্ট, একটা ছোট্ট ইম্পর্টেন্ট কথা, প্যান্টম শিপমেন্ট মানে হচ্ছে যে শিপমেন্ট আজগুবি, শিপমেন্ট হচ্ছে না বাট শিপমেন্ট হয়েছে বলে পেপার সাবমিট করা। তারপরে আমাদের দেশে ট্রেড বেস মানি লন্ডারিং এর চ্যালেঞ্জগুলি কি কি, প্রাইস ভেরিফিকেশনের প্রবলেম, এটা আবার একটা বড় প্রশ্ন আসতে পারে, প্রাইস ভেরিফিকেশন আমাদের কি ধরনের প্রবলেম ক্রিয়েট করে, আমরা আসলে এটা কিভাবে করা উচিত অ্যাজ পার আওয়ার গাইডলাইন, কোন কোন ধরনের আমরা রিস্ক ফেস করি, এবং এই রিস্কগুলির ইফেক্টগুলি আমাদের কিসের উপর পড়ে, টিপিএমএল এর ইফেক্টটা কিসের উপর করে, এবং এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করি। যদিও এই কোয়েশ্চেনটা আপনারা নিজেরা চাইলে নিজের মতো করে লিখতে পারেন, কনসেপ্টটা যদি গোছানো থাকে, ইট ইজ স্টিল পসিবল যে আপনারা নিজের মতো করে এই কোয়েশ্চেনটা লিখতে পারেন। দেন হোয়াট ইজ ব্যালেন্স অফ ট্রেড,
ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পার্থক্য কি? সুপার ডুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যালেন্স অফ পেমেন্ট, সব সময় ব্যালেন্স থাকে, এইটার মানে কি? তাহলে ব্যালেন্স অফ, দেখেন একদম ছোট করে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ ট্রেড সব সময় ব্যালেন্স থাকে কেন, এটার জাস্টিফিকেশন দেওয়া আছে, ছোট, বেশি বড় না। আর ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমাদের সাধারণত ব্যালেন্স অফ পেমেন্টে যদি আনব্যালেন্স থাকে অথবা শর্টেজ থাকে, সেটা আমাদের ইকোনমির উপর কি প্রভাব ফেলে সেটা বলা আছে এখানে। তারপরে ব্যালেন্স অফ পেমেন্টের যে অ্যাকাউন্ট আছে, তিনটা অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টগুলি কি, কোনটাতে কি কাজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। কিন্তু পার্থক্য, এই প্রশ্নটা আমরা অ্যাড করেছি। আমি বারবার বলেছি যে পার্থক্যের শীটে যখন যাবেন, অনেকগুলি জিনিস আপনি ব্রড কোশ্চেন থেকে পড়ে যাবেন। আপনি চাইলে পার্থক্যের শীটটাকে ব্রড কোশ্চেনের সাথে আপনার নিজের মতো করে অ্যালাইন করে লেখেন প্লিজ। পরীক্ষায় আসলে সবার আগে চাওয়া হয় আপনি নিজে বুঝে লিখেছেন কিনা, মানে বইয়ের পড়াটা হুবহু লিখেছেন কিনা। এইটা কিন্তু এখনকার ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের স্পিড না। আপনি পড়েছেন, নিজের মতো বুঝে লিখছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে আগে দেখে। এবং যত খাতায়, মানে আপনার অ্যান্সার স্ক্রিপ্টে যত আপনার নিজের ইনোভেশনটা থাকবে অ্যালাইন উইথ সিনopসিস, অত পারফরমেন্সটা আপনার ভালো হবে পরীক্ষায়। খেয়াল রেখেন, মানে টিচাররা এখন আর চায় না হুবহু লিখেছি কিনা, চায় আপনি আপনার বেসিকটাকে অ্যাপ্লাই করে লিখেছেন কিনা। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি, ইনওয়ার্ড রেমিটেন্স কি, হুন্ডি কি, এটার ইফেক্ট কি, এটা অ্যাজ ইউজুয়াল আমাদের নর্মাল প্রশ্ন, এটা নিয়ে আমি আর ডিটেইল যাচ্ছি না। হোয়াট ইজ নেট ওপেন পজিশন, এটা ট্রেজারির সাথে রিলেটেড একটা প্রশ্ন, বাট এটা প্রায় আসছে পরীক্ষায় প্রশ্ন। হোয়াট ইজ নেট ওপেন পজিশন অফ ফরেন এক্সচেঞ্জ, হোয়াট আর দ্য কি কম্পোনেন্ট অফ এক্সচেঞ্জ পজিশন, এক্সপ্লেন ওভার বট অ্যান্ড ওভার সেল পজিশন ইন ইট, ছোট্ট করে দিয়েছে একজন প্রশ্ন। নেট ওপেন পজিশন মানে হচ্ছে ইজ দ্য নেট ডিফারেন্স বিটুইন এ ব্যাংকস ফরেন কারেন্সি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ইন এ পয়েন্ট অফ টাইম। একটা সময় কোনো একটা ব্যাংকের কারেন্ট পয়েন্ট বলেন, যে কোনো পয়েন্টে কোনো একটা ব্যাংকের কারেন্ট কারেন্ট ফরেন কারেন্সি অ্যাসেটের অবস্থা এবং কারেন্ট ফরেন কারেন্সি লাইবিলিটির অবস্থার গ্যাপটাকে বলা হয় এনওপি বা নেট ওপেন পজিশন। কম্পোনেন্টগুলি কি কি থাকে? ওভারবট এবং ওভারসোল্ড পজিশন বলতে কি বোঝায়? ওভারবট বুঝতেই পারছি, মানে এটা রিভার্স হয়ে যাবে, আমার দরকার ফান্ড কারেন্সি আমি কিনে নিলে এটা হচ্ছে ওভারবট, অনেক বেশি সেল করলে সেটা হচ্ছে ওভারসেল পজিশন কভার করে। আমাদের দেশে এই প্রশ্নটা ইম্পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিতে বেশি জড়িত। ইম্পোর্ট ল্যান্ডে যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে কি কি পলিসি নিয়ম দেখতে হয়, সেখানে 1 2 3 4 5 দিয়ে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। এটা একটু পড়তে হবে, এটা আমাদের সার্কুলার থেকে দেওয়া। তারপরে হচ্ছে উইদাউট এলসি, এলসি ছাড়া যদি ইম্পোর্ট করতে চাই তাহলে কি কি প্রিকন্ডিশন অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে বলা আছে। তারপরে হচ্ছে ইম্পোর্ট অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, এটাতে একটু ইম্পর্ট্যান্ট একটা কথা বলি। রিসেন্টলি একটা সার্কুলার হয়েছে, অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে সাধারণত $10,000 বা তার উপরের অ্যামাউন্ট যদি হয়, অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে কোনো একটা অ্যাডভান্স পেমেন্ট যদি $10,000 বা তার উপরের অ্যামাউন্ট যদি হয়, তাহলে সেই অ্যামাউন্টের এগেনস্টে একটা গ্যারান্টি রাখতে হবে, অথবা সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগবে। এটা হচ্ছে রুল অফ থাম্ব। এখন ওই 10,000 অ্যামাউন্টটাকে 20,000 অ্যামাউন্টে ট্রান্সফার করেছে, অর্থাৎ এখন $20,000 পর্যন্ত বাহিরে ট্রান্সমিট করতে গেলে অ্যাজ এন অ্যাডভান্স পেমেন্ট কোনো সেন্ট্রাল ব্যাংকের পারমিশনের দরকার হয় না। তাহলে এখন পলিসি হচ্ছে $20,000 এর পরের অ্যামাউন্ট যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট করতে চান, তাহলে যেই দেশে বা যে সাপ্লায়ারকে অ্যাডভান্স পেমেন্টটা করবেন তার কাছ থেকে একটা গ্যারান্টি নিতে পারেন, তার রেসপেক্টিভ ব্যাংক থেকে, তাহলে সেটা পারপাস সার্ভ হবে। অথবা গ্যারান্টি না নিতে পারলে সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে সে অ্যাডভান্স পেমেন্টটা করতে হবে। অ্যাডভান্স পেমেন্টের মূল থিমটা হচ্ছে এটা। আর এটার সাথে একটা একটা স্পেসিফিক আন্ডারটেকিং আছে, কারণ আমরা তো অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি, এই আন্ডারটেকিংটা ব্যাংক সাপ্লায়ার মানে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে সাইন করে রাখতে হয়। ব্রড কোশ্চেনের আলোচনা শেষ, এবার আমরা শর্ট নোটে যাচ্ছি। ইডিএফ আমরা জানি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, সেন্ট্রাল ব্যাংকের একটা ফান্ড, এক্সপোর্টারদের ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করেছে। কম্বাইন্ড বিল অফ লেডিং এবং মাল্টিমোডাল বিল অফ লেডিং আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম যে যে বিল অফ লেডিং একের অধিক মাল্টিমল মেথড বা মাল্টিমোড মুডটা যে বিল অফ লেডিং কভার করে সেটাকে বলা হয় মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট, আলোচনা করেছিলাম আমরা। বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট খুব ইম্পর্টেন্ট। বিল অফ এন্ট্রি হচ্ছে ইম্পোর্টারের ক্ষেত্রে, ইম্পোর্টার গুডস রিলিজ করেছে কিনা কাস্টমস অথরিটির সার্টিফাইড কপি। আর বিল অফ এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্টার গুডসটা বাহিরে শিপমেন্ট করেছে কিনা সেটার অথেন্টিকেটেড কপি। বিল অফ এন্ট্রি ওভারডিউ হয় 120 দিন পরে, অর্থাৎ পেমেন্ট করার 120 দিনের মধ্যে বিল অফ এন্ট্রি যদি সাবমিট না করে অ্যাপ্লিক্যান্ট, তাহলে তার বিল অফ এন্ট্রিটা ওভারডিউ হয়ে যায়। বিল অফ এন্ট্রি ওভারডিউ হয়ে গেলে সেই বিল দিয়ে সে কাস্টমার আর ওই আইআরসি দিয়ে নতুন কোনো এলসি ওপেন করতে পারে না।
বিল অফ এক্সপোর্টের ক্ষেত্রেও এক্সপোর্ট যদি প্রপার ওয়েতে সে এক্সিকিউট করতে না পারে, তারও নির্দিষ্ট টেনের মধ্যে করতে না পারলে তার বিল অফ এক্সপোর্টটা ওভারডিউ হয়ে যায়। প্যাকিং ক্রেডিট ব্যাক টু ব্যাক এলসির সাথে একটা জিনিস, সেলস কন্ট্রাক্টের এগেনস্টে একটা ছোট্ট অ্যামাউন্ট অনেক সময় এক্সপোর্টারদেরকে প্রদান করা হয়, যেটা প্যাকিং মানে ইউটিলিটি বিল আর তার কস্টিংসটাকে এফোর্ড করার জন্য। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, এই যে আলোচনা করে আসছি, ওই যে ওই পার্থক্যের প্রশ্নটাতে আলোচনা করে আসছি। এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড, আমাদের তিনটে ইপিজেড থাকে, এ টাইপ, বি টাইপ এবং সি টাইপ, এবং এটা স্পেশাল জোনে সাধারণত স্পেশাল এক্সপোর্টারদের এক্সপার্টাইজ করার জন্য এটা প্রোভাইড করা হয়। সুইফট, সুইফটের মূলত এব্রিভিয়েশনটা ইজ ইম্পর্টেন্ট, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা আসলে ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের সিক্রেট মেসেজ ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়েকটা সুইফটের ফরম্যাট এখানে দিয়েছি, এটা একটু দেখে নিলে ভালো হয়। ফোর্স লিম, অর্থাৎ লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজার, ফোর্স লিম হয় লিমটা যখন ওভারডিউ হয়ে যায় এবং সেটাকে যখন ফান্ডেড ফ্যাসিলিটিসে মানে কাভার করা হয়, তখন সেটা হয় ফোর্স লোন হিসেবে কাভার করা। অর্থাৎ ওভারডিউর পরে যখন লিমটাকে আমি প্রেশারাইজ করি, ক্রিয়েট করি, তখন সেটা ফোর্স লিম হিসেবে ক্রিয়েট হয়। লোন এগেইনস্ট ইম্পোর্ট মার্চেন্ডাইজার লিম আমরা ওই যে প্রি শিপমেন্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা আলোচনা করেছি। এফডিবিপি এবং এলডিবিপি, এফডিবিপি হচ্ছে ফরেন ফরেন ডকুমেন্টারি বিলস পারচেসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর লোকালের পারচেসের ক্ষেত্রে যে নামটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এলডিভিসি। ছোট্ট পার্থক্য নাম এবং কনসিকুয়েন্সেস দিয়ে। কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে যে তিনটা অ্যাকাউন্ট আমরা পড়ে আসছি, দুইটা অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ছোট্ট পার্থক্য, প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় প্রশ্ন আসছে। আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন, অথবা কিন্তু ব্রড কোশ্চেনেও আমরা এই দুইটা এই প্রশ্নটা রেখে আসছি, আপনাদেরকে একটু দেখাই। মানে যারা ব্রড কোয়েশ্চেনটা ঠিকঠাক ভাবে পড়া শেষ হবে, শর্ট নোটের 70 থেকে 80% কিন্তু তাদের পড়া কাভার অফ হয়ে যাবে। দেখেন, আমরা কিন্তু এখানে লিখে আসছিলাম কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। প্রশ্ন আসছে এই দুইটার মধ্যে পার্থক্য, তাহলে কেউ যদি 2 মার্কসের জন্য এইটুকু লেখা কিন্তু এনাফ। সো কেউ যদি এইটুকু লিখে মনে করে যে না ভাইয়া, ওই প্রশ্নটা আর ওখান থেকে আমি বড় করে পড়বো না, কোনো সমস্যা নাই। বি কেয়ারফুল, বারবার বলছি, শর্ট নোট পার্থক্যটা আমরা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করার জন্য এখানে একটু বড় করে রাখা। বাট আপনি যদি এটা পড়ার পর 2 মার্কসের জন্য ছোট করে লিখলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, বড় করে সবটুকু পড়ার দরকার নাই। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট স্টিল ব্রড কোয়েশ্চেন আলোচনা করে আসছি। ব্যাক টু ব্যাক এলসি, ট্রান্সফারেবল এলসি, ব্রড কোয়েশ্চেন নাম্বার 2-তে আমরা টাইপস অফ এলসি তে আলোচনা করেছি। ডিপি বিলস, ডিএ বিলস আবার পার্থক্য আকারে দিয়েছি, এটাও আমরা এক ব্রড কোয়েশ্চেন একে আলোচনা করে আসছি। স্পট রেট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রেট আলোচনা করে আসছি রেটের ক্ষেত্রে। ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট কোটেশন এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আলোচনা করে আসছি। টিটি সিলিং রেট, ভিসি সিলিং রেট, এক্সপোর্ট রেট আলোচনা করে আসছি। ডিভ্যালুয়েশন অ্যান্ড রিভ্যালুয়েশনটা আমরা ওখানে আলোচনা করি নাই, এটা হচ্ছে একটা শর্ট নোট, মানে আলাদা শর্ট নোট। বাট এটা কারেন্সি অ্যাপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশনের সাথে আসলে এটা রিলেটেড। এটা একটু কিন্তু ওই যে কারেন্সি আপ ডাউন ইস্যুসগুলির সাথে এটা রিলেটেড, এটা একটু কঠিন। দেখেন, ডিভ্যালুয়েশন অফ এ কারেন্সি ইজ ডিলিভারেটলি লোয়ারিং অন অফিসিয়াল এক্সচেঞ্জ রেট, অর্থাৎ যেই ভ্যালুটা কমিয়ে দেওয়া। আর রিভলিউশন মানে হচ্ছে ভ্যালুটা বাড়িয়ে দেওয়া। দুইটা দুই রকম কনসিকুয়েন্সেস হয়, একটা ইম্পোর্টেরকে এক্সপার্টাইজ করে আর একটা এক্সপোর্টকে এক্সপার্টাইজ করে। আকু কান্ট্রি, আকু কান্ট্রি আছে 9টা, সেই আকু কান্ট্রিগুলি কি কি এখানে লেখা আছে। শ্রীলঙ্কা এখন রিভোভ হয়েছে, এটা একটু মনে রাখতে হবে। আকু কান্ট্রিগুলি কি কি এটা পরীক্ষা আসে, আর 2 মার্কসের জন্য আসতে পারে। আকু কান্ট্রিগুলির নাম কি? অফশোর ব্যাংকিং ইউনিট, একটা বিশেষ ইউনিট যেখানে কাস্টমাররা ট্যাক্স এক্সাম্পশন পায় এবং বিশেষ ধরনের ফ্যাসিলিটিস পায়। এটা শুধুমাত্র ফরেন কারেন্সিতেই এই ট্রানজেকশনটা, এই ব্যাংকিংটা পরিচালিত হয়। অথরাইজ ডিলার ইন ফরেন ফরেন এক্সচেঞ্জ, সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে অথরাইজ ডিলার লাইসেন্স নিয়ে যে সকল ব্যাংক অথবা অথবা কারেন্সি হাউসগুলি ডিল করে তাদেরকে অথরাইজ ডিলার ইন ফরেন এক্সচেঞ্জ বলা হয়। কারেন্সি হাউসও সাধারণত ডিলিংস গুলি করে যারা ফরেন কারেন্সি সেল করে বাইরে। এক্সচেঞ্জ হাউস যেটাকে আমরা বলি, তাদের রোল কি সেটা বিল অফ এক্সচেঞ্জ আমরা আলোচনা করে আসছি। লিম এবং এলটিআর পার্থক্য আকারে দিয়েছি। ফ্যাক্টরিং অ্যান্ড ফরফিটিং, এটা ছোট আলাদা জিনিস। ফ্যাক্টরিং অলসো নোন অ্যাজ ইনভয়েস ফ্যাক্টরিং অর অ্যাকাউন্ট রিসিভেবল ফাইন্যান্সিং, এই অ্যাকাউন্ট রিসিভেবল ফাইন্যান্সিং আরেকটা শর্ট নোট আছে কিন্তু। সো ফ্যাক্টরিংটা হচ্ছে কোনো একজনের কমার্শিয়াল ইনভয়েস, কোনো একটা বিল পারচেস করে তাকে আমি ফাইন্যান্সিং দেওয়াটাকে বলা হয় ফ্যাক্টরি। আর ফরফিটিং ইজ এ ফাইন্যান্সিং অপশন এক্সপোর্টার ইউজ টু রিসিভ ইমিডিয়েট ক্যাশ, একদম ইমিডিয়েট ক্যাশ নেওয়ার জন্য যে ফাইন্যান্সিংটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় ফরফিটিং। ব্লক চেইন, সাপ্লাই চেইন, ব্লক চেইন হচ্ছে
টোটাল একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে ডকুমেন্টের টোটাল প্রসেসিংটা ডিজিটাল ওয়েতে করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত। ব্লক চেনটা খুবই খুবই নামকরণ, মানে পপুলার হয় করোনাকালীন সময়ে, যখন ফিজিক্যাল ডকুমেন্ট হ্যান্ডেলিং এ নানা রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছিল তখন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হচ্ছে আসলে টোটাল প্রসেসটাকে একটা চেইনের মধ্যে নিয়ে আসা। নষ্ট ফষ্ট লরো অ্যাকাউন্ট, নষ্ট অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাকাউন্ট, এখানে লেখা আছে নষ্ট অ্যাকাউন্ট আওয়ার অ্যাকাউন্ট ইন দেয়ার ব্যাংক, ভস্ট অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট ইন আওয়ার ব্যাংক, লরো অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক। এফওবি এফসিএ আমরা আলোচনা করেছি। এফওবি এফসি এটা আমরা আলোচনা করেছি। জাস্ট 1 মিনিট। মানে আমার একসাথে এতগুলি প্রেশার আসছে, আপনাদেরও নতুন সিলেবাস অ্যাড হয়েছে, পুরনো সাজেশন সলিউশন সবকিছু চেঞ্জ করতে হয়েছে একদিকে, আপনাদের পরীক্ষা, আমার আবার সিডিসিএস ব্যাচের দুইজন পরীক্ষা দিবে, দুইজনের একদম ক্লোজ ইন্টেনসিভ কেয়ারের একটা ইস্যু আছে, প্রমোশন রিলেটেড আবার 5-6 জনের পরীক্ষা আছে একদম ইমিডিয়েট, তাদের প্রমোশনের জায়গাটাতে সাপোর্ট করা, মানে লাস্ট 4-5 ডেজ মনে হয় আমি 4টা 5টার আগে ঘুমাতে পারিনি, লাস্ট ডেতে 4টায় ঘুমিয়েছি, আপনাদের 7টা ক্লাস নিচ্ছি। ওকে, সোফার রেট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট, এটার বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে আমাদের জন্য, যে আমরা এখন যে কোনো সোফার রেটের সাথে 4% অ্যাড করে কাস্টমারের কাছ থেকে আমরা ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস নিতে পারবো, কাস্টমারকে ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দিতে পারবো। সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট হচ্ছে ইন্টারন্যাশনাল একটা বেজমার্ক, যে বেজমার্কটা সকল দেশ মোটামুটি একসেপ্ট করে। স্মার্ট স্পেশাল মার্কেট অ্যাডভান্টেরিয়াস রেট ফর ট্রানজ্যাকশন, এটা এখন অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমি সোফারের সাথে অ্যাড করে দিয়েছি। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার মনে হয় বলার কিছু নাই, ব্লক চেইন ম্যানেজমেন্ট অলরেডি আলোচনা করেছি, ক্রিপ্টোকারেন্সি আইটিতেও এটা আমরা আলোচনা করি বা আর্টের জন্য ইম্পর্টেন্ট। বিটকয়েন বেসড কারেন্সি, যেখানে যারা ট্রানজেকশন করে তাদের ইনফরমেশনটা হাইড করা থাকে, দ্যাটস ওয়াই ক্রিপ্টোকারেন্সিটা খুবই পপুলার। বাট আমাদের কান্ট্রিলতে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড বা ভ্যালিড লিগ্যাল কারেন্সি না। বাংকা ইন্স্যুরেন্স মানে হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাংকের একটা যৌথ প্রযোজনা, যার মাধ্যমে কাস্টমার ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স করতে পারবে এবং ব্যাংকও সেখান থেকে বেনিফিট পায়, কাস্টমারও সেখান থেকে বেনিফিট পায়। ফিনটেক, ফিনটেক মানে হচ্ছে ডিজিটাল ফরম্যাটের মাধ্যমে আপনার ব্যাংকিং ফ্যাসিলিটিস গুলি প্রোভাইড করার প্রসেসটাকে বলা হয় ফিনটেক। বন্ডেড ওয়্যারহাউস ডিউটি ড্রব্যাক, এটা হচ্ছে ইম্পোর্টার এক্সপোর্টার জন্য, ইম্পোর্টারের জন্য বিশেষ দুইটা সুবিধা বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে। যদি আপনার বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স থাকে, তাহলে আপনি বন্ডেড ওয়্যারহাউসের ডিউটি ডিউটি ফ্রি দিয়ে আপনি ওই গুডসটা বন্ডেড ওয়্যারহাউসে রিটেন করতে পারবেন, সেখান থেকে আপনি ফান্ড দিয়ে দিয়ে ওই গুডসটা নিয়ে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস, বড় বড় ইম্পোর্টারদের বিশেষ সুবিধা প্রদান করা হয়। ডিউটি ড্রব্যাক মানে হচ্ছে আপনি যখন ইম্পোর্ট করবেন র মেটেরিয়ালস, তখন আপনি সেখানে ডিউটি দিয়ে দিবেন রেসপেক্টিভ অ্যামাউন্ট অনুযায়ী, বাট যখন আপনি ফাইনালি এক্সপোর্ট করতে যাবেন, তখন আপনি আবার ওই ডিউটিটা আবার আপনি ফেরত পাবেন একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। এটাকে বলা হয় ডিউটি ড্রব্যাক। এই দুইটা জিনিসই আসলে এক্সপার্টাইজ করা হয়েছে বাংলাদেশে, সাধারণত যারা ইম্পোর্টেড গুডস নিয়ে আসে ইম্পোর্টার এবং এক্সপোর্টারদেরকে মানে বিশেষ সুবিধা প্রদান করার জন্য। পিআরসি এক্সপি, ছোট ছোট শর্ট নোট। পিআরসি হচ্ছে প্রভিশনাল রিসিপ্ট সার্টিফিকেট, এটা আসলে প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট বলা হয়, আমরা প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট মানে বলা হয় এটা আমরা এটাকে একটু কভার আপ করি, এটা আসলে হবে প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট। প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট এটা হচ্ছে ইজ এ ডকুমেন্ট ইস্যুড বাই দ্য ব্যাংক অর অথরিটি অ্যাকনলেজিং রিসিপ্ট অফ এক্সপোর্ট প্রসিড অন এ প্রভিশনাল বেসিস বিফোর ফুল শিপমেন্ট অর পেমেন্ট আন্ডার দ্য এক্সপোর্ট কন্ট্রাক্ট। প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট হচ্ছে আপনার প্রসিড আসছে, এই সার্টিফিকেট দিয়ে আমরা আসলে অ্যাকনলেজ করা হয়, এবং এই অ্যাকনলেজ করার মাধ্যমে এটা আপনারা পড়বেন প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট। প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট হবে পিআরসিটা। পিআরসিটা প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট, এটা এক্সপোর্টাররা সাধারণত এটা ইউটিলাইজ করে, বিশেষ করে ক্যাশ ইনসেন্টিভের জন্য পিআরসি সার্টিফিকেটটা খুব দরকার হয়। ইএক্সপি
ইএক্সপি ইস্যু করে, যেটার মাধ্যমে এক্সপোর্টটা স্টার্ট হয়। নমিনাল এক্সচেঞ্জ রেট এবং রিয়েল ইন্টার এক্সচেঞ্জ রেটের মধ্যে পার্থক্য: নমিনাল এক্সচেঞ্জ রেট হচ্ছে ডিরেক্ট রেট, যে রেটটা ক্যালকুলেট করা হয়। রিয়েল যখন হয় তখন এটা থেকে একটা নির্দিষ্ট অংশ বাদ দেওয়া হয়। দেখেন, রিয়েল এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট এবং ডোমেস্টিক প্রাইসটাকে এখানে অ্যাড করা হয়। মিসেলিনিয়াস পারপাসে বিভিন্ন ধরনের শর্ট নোট আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, সেগুলো একটু পড়ে নিলে ভালো হয়। অন্ট্রাপোর্ট একটা বিশেষ ধরনের বাণিজ্যিক সুবিধা, যে সুবিধার মাধ্যমে আপনি কোনো একটা প্রোডাক্ট পোর্টে নিয়ে এসে সেটার মানে কোনো ধরনের আকৃতি প্রকৃতি চেঞ্জ না করে কমপক্ষে 5% ভ্যালু অ্যাড করে আবার আপনি এটা এক্সপোর্ট করে দিতে পারেন। এটাকে বলা হয় অন রিপোর্ট। আরেকটা অ্যাডহক আইআরসি, মানে যাদের ইআরসি আইআরসি থাকে না, রেগুলার বেসিস আইআরসি থাকে না, তারা বিশেষ অনুমতিক্রমে একটা অ্যাডহক আইআরসি ওপেন করতে পারে, যেটার জন্য একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকে। এই লিমিটটা কভার আপ করলে ওই আইআরসিটা আস্তে আস্তে রেগুলার আইআরসিতে পরিণত হয়। ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, সিএনএফ এজেন্ট, যারা হচ্ছে কাস্টমস থেকে আপনার ইম্পোর্টার এক্সপোর্টার গুডস রিলিজ বা অন্যান্য জায়গায় হেল্প করে। পূর্ণ রপ্তানি, রি এক্সপোর্ট বলা হয়, এটা শর্ট নোটে আছে, আসছে পরীক্ষায়। আপনি ইম্পোর্ট করে গুড নিয়ে এসে সেটাকে কাস্টমাইজ করলেন, করে সেটা আবার এক্সপোর্ট করতে পারবেন কমপক্ষে 10% ভ্যালু অ্যাড করে, আরো বেশি অ্যাড করলেও করতে পারেন। আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইআরসি, ওএমএস, এগুলি ছোট 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 প্রশ্ন, এগুলি একটু দেখে নেবেন, এগুলি ইম্পর্টেন্ট। এসআই কোডা ইম্পর্টেন্ট, এফএমজি ইম্পর্টেন্ট, ট্রাভেল কোটা ইম্পর্টেন্ট, এগুলি সব ইম্পর্টেন্ট কিন্তু। ট্রান্সশিপমেন্ট কাকে বলে, পার্শিয়াল শিপমেন্ট কাকে বলে, এগুলি আমরা আমাদের ডিসকাশনে আলোচনা করেছিলাম এগুলি। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, এটা বিশেষ ধরনের বন্ড, যারা ফরেনার মানে বিদেশে থাকে তাদের জন্য। নেগোসিয়েশন আন্ডার রিজার্ভ, নেগোসিয়েশন আন্ডার রিজার্ভ মানে হচ্ছে আমি একটা ডকুমেন্ট নেগোসিয়েশন করব, বাট এই পেমেন্টটা আমাকে যথাসময় আবার পেমেন্ট না পেলে আমি এটা প্রোভাইড করতে হবে। ইন লেটার অফ ক্রেডিট ট্রানজাকশন, নেগোসিয়েশন আন্ডার রিজার্ভ মিনস দ্য ব্যাংক পেজ দ্য এক্সপোর্টার ফর দ্য ডকুমেন্ট বাট রিজার্ভ দ্য রাইট টু ক্লেম রিইম্বার্সমেন্ট ফ্রম দ্য ইস্যুইং ব্যাংক লেটার। আমি আপনাকে এখন পেমেন্ট দিচ্ছি, বাট আমার রাইট আছে আমি ইস্যুইং ব্যাংকের কাছ থেকে সেই ক্লেমটা নেওয়া। রিসিভেবল ফাইন্যান্স, এটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম, যে ইনভয়েসের এগেনস্টে আমি যখন ফাইন্যান্স করি তখন সেটাকে আমরা রিসিভেবল ফাইন্যান্স বলি। অর্থাৎ আমি একটা টাকা পাবো কারো কাছে। ধরেন আপনি কোনো ফরেন কোনো একজনের একটা বিল আমি অ্যাকসেপ্ট করেছি, তাহলে আমি তার কাছ থেকে টাকা পাবো সেটা অ্যাকনলেজ করেছি, এই তার অ্যাকসেপ্টেন্সটা, এটাকে রিসিভেবল বলে। যখন আমি অন্য কারো কাছে সেল করব তখন সেটাকে আমরা বলবো রিসিভেবল ফাইন্যান্স। অনলাইন গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, অনলাইনে যে সকল সার্ভিস আমরা কাস্টমস বা যে সকল ফ্যাসিলিটিস পাই সেগুলি। কারেন্সি কনভার্টেবিলিটি মানে হচ্ছে এক কারেন্সিকে অন্য কারেন্সিতে কনভার্ট করা। ফুললি কনভার্টেবল, কারেন্সি কনভার্টেবিলিটি দুই রকম, একটা হচ্ছে ফুললি কনভার্টেবিলিটি, ফুলটা করব, পার্শিয়াল মানে আংশিক করা। ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম, এটা ছোট ছোট করে পড়লে হবে। ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম ইজ এ কম্পিউটারাইজড নেটওয়ার্ক used by bank and financial institution to send and receive secured financial message। এই ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে সুইফট। কারেন্সি অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কারেন্সি ডিপ্রিসিয়েশন, খুব ইম্পর্টেন্ট শর্ট নোট। কারেন্সি অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ এ কারেন্সি রিলেটিভ টু দ্য অ্যানাদার কারেন্সি। অন্য কারেন্সির তুলনায় আমাদের লোকাল কারেন্সির ভ্যালু যখন বাড়ে তখন আমরা সেটাকে বলি কারেন্সি অ্যাপ্রিসিয়েশন। অন্য কারেন্সির তুলনায়, ফরেন কারেন্সির তুলনায় অ্যাকচুয়ালি, আমাদের লোকাল কারেন্সির ভ্যালু যখন কমে তখন আমরা সেটাকে বলি কারেন্সি ডিপ্রিসিয়েশন। এটা কারেন্সি অ্যাপ্রিসিয়েশনটা, এক্সপোর্ট বিকেম মোর এক্সপেন্সিভ হয় কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে। এই শর্ট নোটটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফরেন, ধরেন ইউএসডির এগেনস্টে যদি টাকার মান বাড়ে, যেমন এক ইউএসডির এগেনস্টে যদি টাকার মূল্যটা বাড়ে, তাহলে এটাকে আমরা বলবো কারেন্সি অ্যাপ্রিসিয়েশন। আবার ইউএসডির এগেনস্টে যদি টাকার মূল্যটা কমে, তাহলে আমরা এটা বলবো কারেন্সি ডিপ্রিসিয়েশন। কারেন্সি অ্যাপ্রিসিয়েশন হলে এক্সপোর্ট মোর এক্সপেন্সিভ হয়ে যায়, এক্সপোর্টের দাম অনেক বেড়ে যায়, খরচ অনেক বেড়ে যায়। আর কারেন্সি ডিপ্রিসিয়েশন হলে এক্সপোর্ট বিকে মোর কম দামে চলে আসে। আর কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে ইম্পোর্ট মোর চিপার হয়, কম দামে। ইম্পোর্টটা কমে হয়, কম দামে চলে আসে, এক্সপোর্টটা বেশি দামে চলে যায়। আর যার জন্য ইম্পোর্ট বিকাম চিপার ফর ডোমেস্টিক বায়ার, ডোমেস্টিক বায়ারের জন্য ইম্পোর্টারটা এখানে কম দামে চলে আসে। এটা তাদের জন্য ভ্যালুয়েট করে, মানে তারা ইম্পোর্ট করতে কনভেনিয়েন্ট ফিল করে। সেম একই রকম কারেন্সি ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে ইম্পোর্ট বিকেম এক্সপেন্সিভ ফর ডোমেস্টিক বায়ার, ডোমেস্টিক বায়ারের জন্য, মানে একদম রিভার্স, একটার সাথে আরেকটা রিভার্স কন্ডিশন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। কেস স্টাডি, দুইটা সিনারিও দিয়েছি। আন্ডার ইনভয়েসিং এর জন্য একটা সিনারি দেওয়া আছে, আপনারা একটু রিডিং পড়বেন শুধু। ওভার ইনভয়েসিং এর জন্য একটা সিনারি দিয়েছি, একটু রিডিং পড়বেন ভালো করে। এটা সলিউশন দেওয়া আছে। ইউর অ্যাকশন মানে অ্যাজ এ ট্রেড অফিসার, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অ্যাজ এ ট্রেড অফিসার, আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং আপনি ট্রেস করছেন,
এই অবস্থায় আপনি এটাকে কিভাবে সলিউশন করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কেস স্টাডি নাম্বার টু, এটা হচ্ছে আমি ডকুমেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে দিয়েছি। লাইক অ্যাজ ইউসিপি অন্যান্য জায়গাগুলিতে ডকুমেন্ট আসলে আপনি ডকুমেন্টে কোন কোন ডিসক্রিপেন্সি দেখবেন, ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হলে আপনি কি সেটা কিভাবে ডিল করবেন, এটা হচ্ছে 2 নম্বর কেস স্টাডি দেওয়া দেওয়া। এখানে অনেকগুলি ছোট ছোট প্রশ্ন দিয়েছি, প্রশ্নের অ্যান্সার দিয়েছি আমরা, মানে প্রশ্ন বেস সলিউশন করেছি এটা, কারণ আপনাদেরও তো পরীক্ষায় ABCD দিয়ে প্রশ্ন দেওয়া থাকে, সেই টাইপের এই কেস স্টাডিটা দাঁড় করিয়েছি। মোটামুটি স্ট্যান্ডার্ড মানের কনসেপ্টটা আপনার এই দুইটা কেস স্টাডি থেকে জানা খুব জরুরি। থ্যাংক ইউ, বাট নট থ্যাংক ইউ। আমরা ইউসিপিটা এক নজরে ছোট্ট করে 3 মিনিট, 3 মিনিটে একটু ইউসিপিটা দেখবো। আই উইল কমপ্লিট 8টা 10 আমি শেষ করব। মার্ক ইউসিপিটা যাদেরকে দেওয়া হয় না, আমি গ্রুপে আবার দিয়ে দিব, আপনারা আবার একটু একটু প্রিন্ট করে নেবেন। শুধুমাত্র এই পরীক্ষা না, এটা যে কোনো পরীক্ষার জন্যই এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। প্রথম আমি একটু খুব দ্রুত যাব। অ্যাপ্লিকেশন অফ ইউসিপি, ইউসিপিতে বলা হচ্ছে যদি ইউসিপিতে টোটাল 39 আর্টিকেল আছে, কেউ যদি কোনো আর্টিকেল কোনো জায়গায় চেঞ্জ করতে চায়, যতজন পার্টি আছে ততজন পার্টি মানে অ্যাপ্লিক্যান্ট, ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি এবং কনফার্মিং ব্যাংক, এই তিনটা ব্যাংকের কনফার্মেশন নিয়ে এলসিটা মানে যে কোনো ক্লজ চেঞ্জ করতে পারবে বা এক্সক্লুশন করতে পারবে। 2 নাম্বার ডেফিনেশন, এটাতে কোনো কিছু পড়া নাই, আপনাদের পড়তে হবে, মনে রাখতে হবে আর্টিকেল নাম্বার 5, এটা নিয়ে প্রশ্ন আসে। বলা হচ্ছে ডকুমেন্ট ভার্সেস গুড, ব্যাংক শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে ডিল করে, গুডস নিয়ে ডিল করে না। প্লিজ এক্সপ্লেন অ্যাজ পার ইউসিপি আর্টিকেল, এইটা প্রশ্ন আসে। সো আর্টিকেল নাম্বার 5-এ বলা হচ্ছে ব্যাংক ডকুমেন্ট নিয়ে ডিল করবে, গুডস নিয়ে ডিল করবে না। আপনি যখন লিখতে যাবেন আপনি এটা মনে রেখে একটু লিখতে হবে, অ্যাজ পার ইউসিপি আর্টিকেল নাম্বার 5 টু ব্যাংক অনলি ডিল ডকুমেন্টস নট গুডস। সো ব্যাংকের আসলে গুডসের প্রতি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস নাই, এইদিকের আর খুব একটা কাজ নাই। কেউ যদি একটু সুন্দর করে মনে রাখতে পারেন, আর্টিকেল 9টা একটু ইম্পর্টেন্ট, এলসি অ্যাডভাইস করার ক্ষেত্রে কোন ধরনের কন্টেম্পোরারি বা ভ্যারিয়ারগুলি ক্রিয়েট হয়, আর্টিকেল 10 অ্যামেন্ডমেন্ট করতে গেলে কোন ধরনের কাজ করতে হয়, কেউ যদি মনে করেন যে 9 আর 10টা একটু দেখে গেলে ভালো। এদিকে আর আমাদের অন্য কোনো আর্টিকেল দেখার দরকার নাই। 14 নম্বর আর্টিকেলটা ডকুমেন্ট চেকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, কেউ যদি মনে করেন 14 নম্বর আর্টিকেলটা একটু দেখে যেতে পারে, এটা ইম্পর্টেন্ট। কমপ্লাইং প্রেজেন্টেশন মানে কি? কমপ্লাইং প্রেজেন্টেশন মানে হচ্ছে যে প্রেজেন্টেশনই হোক সেটা তিনটা জিনিসকে অ্যালাইন করতে হয়, UCP 600 কে অ্যালাইন করতে হবে, লেটার অফ ক্রেডিট কে অ্যালাইন করতে হবে, ISBP কে অ্যালাইন করতে হবে। এই তিনটা জিনিসকে অ্যালাইন করে যে ডকুমেন্টটা সাবমিট করা হয় সেটাকে কমপ্লাইং প্রেজেন্টেশন বলে, এটা অনেক সময় ডকুমেন্ট মানে ডেফিনেশন আকারে আসে। 16 নম্বর আর্টিকেল ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হলে আমরা কিভাবে ওয়েভার নোটিশ দেই এবং ওয়েভার নোটিশে কি কি থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে ইউসিপির ক্ষেত্রে আপনাদের দুইটা আর্টিকেল বেশি ইম্পর্টেন্ট, আর্টিকেল 5 এবং তিনটা আর্টিকেল, আর্টিকেল 5, আর্টিকেল 14, আর্টিকেল 16। আর্টিকেল 14টা সরাসরি আসে না, সেটা আপনি ডকুমেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে আসবে, বাট আর্টিকেল 16টা খুব ইম্পর্টেন্ট ডিসক্রিপেন্সি ইস্যুর ক্ষেত্রে। তারপরে এইদিকে আর অন্য কোনো আর্টিকেল, বিল অফ লেডিং এর একটা আর্টিকেল একটু মনে রাখতে দেখে যেতে চাইলে দেখে যেতে পারেন, বাট মনে না রাখলেও কোনো সমস্যা নাই। আর এই দিকের অন্য আর্টিকেলগুলি খুব বেশি আপনাদের জন্য আলোচনার দরকার নাই। ফোর্স ম্যাজরি 36 নম্বর আর্টিকেলটা একটু দেখে যেতে পারেন। আমরা জানি অনেক ধরনের ইনসিডেন্টের কথা বলা আছে, যে ইনসিডেন্টের গুলির জন্য আসলে ব্যাংক দায়ী থাকে না। ফোর্স ম্যাজরি একটা শর্ট নোট আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোর্স ম্যাজরি বলতে কি বোঝায়, এটা আর্টিকেল 36-এ বলা আছে, দেখেন লেখা আছে অ্যাক্টস অফ গড, রায়টস, সিভিল কমিশনস, ইনসারেকশনস, ওয়ার, অ্যাক্টস অফ টেরোরিজম, স্ট্রাইক, লকআউট, এগুলি কোনোটার জন্য ব্যাংক দায়ী থাকবে না। যদি এগুলির কারণে কোনো কারণে ইম্পোর্টার বা এক্সপোর্টারের ডকুমেন্টেশনের প্রবলেম হয়, তাহলে এটার জন্য এক্সপোর্টার বা ইম্পোর্টার তারা solely রেসপন্সিবল হবে, ব্যাংক সেটার জন্য দায়ী থাকবেন না। দ্যাটস এনাফ। তাহলে মোটামুটি আমি যদি ইউসিপির 39টা আর্টিকেলের ক্ষেত্রে বলি, ফোর্স ম্যাজরিটিটা একটু দেখবেন, এটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট মানে ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বিল অফ লেডিং এর একটা আর্টিকেল মনে রাখতে মানে যদি পড়ে যেতে চান, দ্যাট ইজ গুড। আর আর্টিকেল 16 ডিসক্রিপেন্ট ডকুমেন্ট কিভাবে হ্যান্ডেল করা হয়। আর্টিকেল 14 ডকুমেন্ট চেকিং এর জন্য কিভাবে চেকিং করতে হয়, জাস্ট একটু দেখা, এটা থেকে সরাসরি প্রশ্ন আসবে না, জাস্ট একটু কনসেপ্টটা রাখা।
আর্টিকেল 10 অ্যামেন্ডমেন্ট করা হয় কিভাবে, এটাও প্র্যাকটিক্যাল কেস স্টাডি টাইপের কোয়েশ্চেনের জন্য কিভাবে 10 নম্বর আর্টিকেল অর্থাৎ অ্যামেন্ডমেন্টটা কিভাবে করা হয়। 9 নম্বর আর্টিকেল অ্যাডভাইজিং ব্যাংকের রোলটা কি, এই দুইটা 9 এবং 10, অ্যাডভাইজিং ব্যাংকের রোল এবং অ্যামেন্ডমেন্টের ইস্যুস। আর সবশেষ আর্টিকেল নাম্বার 5, যেটাতে আমাদের বলা হয়েছে যে ডকুমেন্ট ভার্সেস গুড, ব্যাংক শুধু ডকুমেন্ট ডিল করে। আর্টিকেল নাম্বার 4-এ বলা আছে একটা ক্রেডিট ওপেন হয়ে গেলে যার উপর বেস করে ক্রেডিট ওপেন হয়েছে সেটা নিয়ে আমার কোনো ধরনের আলোচনায় যাওয়া যাবে না, সেটাকে ইন্টিগ্রাল পার্ট হিসেবে ট্রিট করা যাবে না, এটাও মোটামুটি একটু দেখতে পারেন। বাট বেস ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল নাম্বার 5, যেখানে ডকুমেন্ট ভার্সেস গুডসের কথা বলা আছে। আর্টিকেল নাম্বার 16, যেখানে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হ্যান্ডলিং এর কথা বলা আছে। আর্টিকেল নাম্বার 36, ফোর্স ম্যাজরির কথা বলা আছে। এই তিনটা ভালো করে দেখবেন। এডিশনালি যদি কেউ মনে করেন আর্টিকেল নাম্বার 9 অ্যাডভাইজিং ব্যাংক, আর্টিকেল নাম্বার 10 অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল নাম্বার 14 ডকুমেন্ট চেকিং, আর্টিকেল নাম্বার 20 বিল অফ বিল অফ রিডিং চেকিং, এই আর্টিকেলগুলি চাইলে একটু এডিশনালি দেখতে পারেন। দ্যাটস এনাফ ফর ট্রেড ফাইন্যান্স এক্সাম। ম্যাথের ব্যাপারে আমাদের একটা শিট আছে, ম্যাথের ব্যাপারে আমাদের একটা রেকর্ডিং আছে। আই থিংক ইট ইজ এনাফ, এটা নিয়ে আর ডিসকাস করার কোনো প্রয়োজন মনে করছি না আমি। সো ভাইয়া ম্যাথেতে দ্যাটস অল ফর টুডেস, মানে আপনাদের ট্রেড ফাইন্যান্স ফাইনালি কমপ্লিট। এবার আপনাদের শিট সাজেশন, যারা যেভাবে রেকর্ডিংটা, আমি রেকর্ডিংটা এখন দিয়ে দিব, রেকর্ডিংটা শুনে আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নেন। হোপফুলি আশা করছি সবকিছু মোটামুটি আপনারা এই এই প্যাটার্ন, এই সাজেশন, সলিউশনের বেজেই লিখতে পারবেন ইনশাল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই ম্যাথের ক্ষেত্রে দেখেন 10 মার্ক, সেক্ষেত্রে ওই যে এক্সপোর্টের ম্যাথটা তো একটু বড়, তো ওটা কি না, এক্সপোর্ট এভাবে? ইম্পোর্ট যে কোনোটাই আসতে আপনাদের ম্যাথ তো দুইটা আসবে, এক্সপোর্ট বা ইম্পোর্টের যে কোনো একটা ম্যাথই আসবে 10 মার্কসের জন্য। মানে এটা আগেও 10 মার্কসে ছিল কিন্তু একটা সময়, সো এটা বড় না। ও আচ্ছা আচ্ছা। আবার হচ্ছে ওই যে আপনারা ওই ব্যাংক। যে মাঝখানে খেয়াল করে কিন্তু ওই যে ইয়ে করে নেবেন, মানে ক্রস কারেন্সি বের করার সময় যদি আপনার দুইটা প্রয়োজন না হয়, হ্যাঁ, তাহলে আপনি দুইটা বের করবেন না, যেটা আপনার প্রয়োজন সেটাই শুধু বের করে নেবেন, তাহলে অর্ধেক একটু লেখা কমে যাবে। ভাই আরেকটা লিখছেন যে বিল অফ মানে ব্যালেন্স অফ পেমেন্ট ম্যাথ, ওগুলো তো করার নাই আমাদেরকে। ব্যালেন্স অফ পেমেন্ট আমরা ওইদিকে কমপ্লিটলি যাই নাই, কারণ হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট থেকে আমরা যা করেছি এখান থেকে প্রশ্ন আসবে। সো আমরা এডিশনাল, মানে কোনো এডিশনাল প্যাচ নেই নেই মাথার মধ্যে। আচ্ছা আচ্ছা। আর ভাই ওই যে দেখছেন যে ওই যে দুটো সার্কুলার আসছে এই বছর, ওগুলো কি আবার পড়ার দরকার আছে? যদি মনে করেন তাহলে পড়তে পারেন, বাট আমি সার্কুলার বেসে কিছু প্রশ্ন দিয়ে দিব আপনাদের সিঙ্গেল কোয়েশ্চেন হিসেবে শেষের দিকে, মানে আমি এদিকে কাভারেজ কমপ্লিট করার পরে আপনারা একটু গো থ্রু করতে পারেন। সার্কুলার তো আপনারা আসলে ট্রেডে না হলে অত বড় সার্কুলার পড়তে পারবেন না, বড় না শুধু জি। ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন থাকে, যেমন ক্রেডিট রিপোর্টের জন্য সিলিংটা কি, তারপর এফএমজি ফর্মের জন্য সিলিং কি, সি ফর্মের জন্য সিলিং কি, তারপরে হচ্ছে অ্যাডভান্স পেমেন্টের জন্য রেটটা কত, কি অবস্থায় থাকে, এফওবির ক্ষেত্রে কি দেখতে হবে, কোন ইনকোটার্মসটা আমাদের জন্য ব্যবহার করা যাবে না, কোন ইনকোটার্মসগুলি ইম্পোর্টের জন্য রেস্ট্রিক্টেড, কোন ইনকোটার্মসগুলি ইম্পোর্টারের জন্য রেস্ট্রিক্টেড, এই টাইপের কিছু প্রশ্ন রিগোরাসলি পড়ার দরকার নাই, কারণ আপনারা এখানে যে কনসেপ্টগুলি ক্রিয়েট করছেন, অল কনসেপ্ট আর ইনক্লুডেড ইন ইউর সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে? এনি আদার কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার অফিস আছে, আমরা শেষ করব। আমি রেকর্ডিংটা আপনাদেরকে এখনই ইনক্লুডেড করে দিচ্ছি। রাতে আমাদের আইসিটির স্পেশাল ক্লাস আছে, সেখানে আমরা সাজেশন এবং সলিউশনটা নিয়ে কথা বলবো। মানে আমি বেস্টলি ট্রাই করছি সাজেশনটা এখন দিয়ে দেওয়ার জন্য, আর যাতে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। আর রাতে কথা হচ্ছে, রাতে 10:30-তে আমি মনে হয় টাইম দিয়েছি। রাতে আমরা একটু যদি টাইম একটু কম বেশি হয় আমরা অ্যাডজাস্ট করে নিব, বাট আমরা রাতে, কারণ আইসিটিতে খুব বেশি সময় লাগবে না, অল্প একটু সময় আমরা কভার করে ফেলতে পারবো। আই থিঙ্ক 30 মিনিটসে আমাদের ক্লাস কভার আপ হয়ে যাবে। বাট আমরা সবাই একটু জয়েন করব, বিকজ আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলি নিয়ে আমরা সেখানে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।